মুক্তি চাই শব্দটির সাথে ডিভোর্স নামক তিক্তমাখা শব্দটি মস্তিষ্কে প্রবেশের পূর্বে সমস্ত মুখশ্রীতে লাল বর্ণ ধারণ করল অয়নের। অয়ন হাত বাড়িয়ে রিমির বাহু আঁকড়ে ধরে দেওয়ালের সাথে চেপে ধরল। রিমি ব্যথা পেলেও টু শব্দটাও মুখ থেকে বের করে না, স্থির হয়ে দাঁড়িয়ে রইল। অয়ন রাগে পুসপুস করছে। স্থির হয়ে দাঁড়িয়ে থাকা তার পক্ষে মুশকিল হয়ে উঠেছে। তার রিমিপুরীকে ভালোবাসার কোনো কমতি তো সে রাখেনি কখনো। তাহলে কেন তার রিমিপুরী তার কাছ থেকে মুক্তি চাইছে? কেন? অয়নের মাথায় কাজ করা বন্ধ করে দিয়েছে আজ। রিমি থেকে দূরত্ব বজায়ে রুমের জিনিসপত্র ভাঙচুর শুরু করে দেয়। তবুও যেন রাগ তার কমে না। পকেটে হাত ঢুকিয়ে ওষুধ বের করতে নিয়ে ওষুধটাও খেয়ে নিল। বিছানায় চুল খামছে ধরে বসে রইল। রাগ কমছে না, সময়ের সাথে সাথে বেড়েই চলছে প্রখরভাবে। অয়নের ইচ্ছে করছে রিমিকে কোনো কঠিনতম শাস্তি দিতে, যেন সে দ্বিতীয়বারের মতো ভুল না করে। কিন্তু অয়ন তো তার ভালোবাসার কাছে অসহায়, চাইলেও কিচ্ছুটি করতে পারবে না সে তার রিমিপরীকে। অয়ন তার ওষুধটা প্যাকেটে রেখে দিতে চাইলে রিমি অয়নের হাত ধরে হুট করে ধরে ফেলে। ওষুধের দিকে তাকিয়ে সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে বলে, এই ওষুধটা খান কেন আপনি? কি আছে এই ওষুধে? অয়ন এক প্রকার ঘাবড়ে গিয়ে দ্রুততার সঙ্গে পকেটে ওষুধটা রেখে দিল। তারপর গলার স্বর শক্ত করে কপট রাগ দেখিয়ে বলে, তার আগে তুমি বলো আমাকে, কেন তুমি মুক্তির কথা বললে? কোন সাহসে বললে তুমি? রিমি নীরব রইল। অয়ন ওষুধের বিষয়টি নীরবে দমিয়ে যায়। তবুও অয়ন নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছে না। রিমি কিছুটা সাহস সংশয় করে কাঁদতে কাঁদতে বলল, আমিও তো মানুষ অয়ন চৌধুরী, আমারও তো ইচ্ছে করে আর 5টা সাধারণ মানুষের মতো বেঁচে থাকতে, আর 5টা সাধারণ মানুষের মতো প্রিয় মানুষটার সাথে রাস্তায় হাত ধরে হাঁটতে। আমারও তো ইচ্ছে করে অন্য মেয়েদের মতো প্রেমিকা হয়ে প্রেমিকের থেকে গোলাপ ফুল পেতে। আমার দামি গিফট চাই না, আমি সাধারণ মানুষের মতো বেঁচে থাকতে চাই। আমার বন্দি জীবনটা ভালো লাগছে না ডক্টর এয়ারসি। রিমির গভীর আকুতি আদৌ কি অয়ন শ্রবণ করলো, কিংবা অয়নের মন মস্তিষ্কে কি প্রবেশ করলো? হয়তো করেছে, হয়তো বা করেনি। অয়নের মেজাজ তুঙ্গে উঠে গেল সঙ্গে সঙ্গে। বারবার কেন রিমি নিজেকে সাধারণ মানুষের সঙ্গে তুলনা করছে? রিমি তো সাধারণ নয়, যাকে বলে এক অসাধারণ এক রমণী। তাই তো অয়ন চৌধুরী রিমিতে মন দিয়ে বসেছে, বদ্ধ উন্মাদে পরিণত হয়েছে। অয়ন রিমির গালে হাত দিয়ে নিষ্প্রাণ দৃষ্টিতে তাকিয়ে থাকে। রিমি হেসকি তুলে কাঁদছে। উজ্জ্বল মুখশ্রী কেমন একটা ফ্যাকাশে হয়ে উঠেছে মুহূর্তেই। অয়ন রিমিকে কাঁদতে দেখে অয়ন অসহায় পানে তাকিয়ে রইল। হাত বাড়িয়ে রিমির আঁখ জোড়া থেকে চোখের জলটুকু নিমিষে মুছে দিল। রিমি স্থির হয়ে দাঁড়িয়ে থাকে। অয়ন রিমির হাত ধরে রিমিকে বাহিরের দিকে নিয়ে যায়। তারপর রিমিকে গাড়িতে বসিয়ে নিজেও বসে পড়ে। গাড়ি নিজ গতিতে চলতে শুরু করে। রিমি অয়নকে প্রশ্ন করার সাহসটুকুও পায় না। অয়নের পশা মুখশ্রীতে ললাটের বেশ খানিকটা অংশ জুড়ে ঠাঁই নিয়েছে তার অবাধ্য ঘন লিপটে থাকা চুলগুলো। অসম্ভব সুন্দর লাগছে অয়নকে। অয়ন গাড়ি চালানোর মাঝে মাঝে বাম হাতের কালো শার্টের হাতাটা গুটিয়ে নিচ্ছে। বাম হাতে গুলি লেগে থাকায় অয়ন সাবধানতার সাথে ডান হাত দিয়েই ড্রাইভ করে যাচ্ছে। রিমি অন্যমনস্ক হয়ে তার পাশে বসে থাকা সুদর্শন ব্যক্তিকে পর্যবেক্ষণ করেই যাচ্ছে। ভাবতেই তার অবাক লাগে, এমন সুদর্শন মানুষটা তাকে ভালোবাসে, যাকে বলে পাগলের মতো ভালোবাসা। আফসোস, এ পাগল ভালোবাসাটাই রিমির জীবনে কাল হয়ে দাঁড়ালো। মেঘ আমানের বেডের পাশে একটি চেয়ারে বসে মাথা নিচু করে বসে আছে। চোখে তার রাজ্যের ঘুম, তবুও ঘুমাচ্ছে না। আমানের ঘুম ভেঙে গেলে যদি তার কিছু লাগে তখন, তাই মেঘ ঠিক করেছে ঘুমাবে না। মেঘ তার অবাধ্য চুলগুলো একটা কাঁকড়া দিয়ে বেঁধে ফেলে উঁচু করে মুখে হাত দিয়ে বারবার ঘুম তাড়ানোর প্রচেষ্টায় থাকে। তবুও অবাধ্য ঘুম তাকে বসে নিয়ে আসছে মুহূর্তের মাঝেই। মেঘের চোখে মুখে ধরা দেয় এক রাজ্যের ঘুম। আমানের চোখ মুখ কুঁচকে ওঠে। ঘুমের ওষুধের কাজ বোধহয় এতক্ষণে শেষ হয়ে গিয়েছে। আমান উঠে বসলো বিছানার চাদর সরিয়ে। নিজেকে একটি অপরিচিত জায়গায় আবিষ্কার করলো। রুমটা অন্ধকার হলেও আশেপাশে মোমের আলো দিয়ে আলোকিত হয়ে উঠেছে। আমান ঘাড় ঘুরিয়ে দেখতে পায় মেঘ মাথা দিয়ে ঘুমিয়ে পড়েছে। গায়ে স্কুলের ড্রেস, শ্যামবর্ণ মুখশ্রীতে ক্লান্তির ছাপ স্পষ্ট। আমান মেঘকে দেখে চিনে ফেলল। মেঘ অয়নের বোন হয় সম্পর্কে, কিন্তু মেঘ এবং সে একই রুমে কেন? সে আপাতত কোথায় অবস্থান করছে? মস্তিষ্কে প্রশ্নটি জটলা পাকাতেই আমান হাঁক ছেড়ে ডাকে, এই যে শুনছেন আপনি, শুনতে পাচ্ছেন? মেঘ সবেমাত্র ঘুমের মাঝে আখিজোড়া বন্ধ করে রেখেছিল। আমানও ডাকে হন্তদন্ত হয়ে আখিজোড়া খুলে ফেলে। আমানকে বসে থাকতে দেখে অস্থির হয়ে মেঘ দ্রুত উঠে যায়। তারপর নিচু হয়ে বলে, আপনার শরীরের অবস্থা কেমন এখন? আপনি সুস্থ আছেন তো? আমান সুদীর্ঘ শ্বাস ফেলে বলে,
হ্যাঁ, আমি ঠিকই আছি আপাতত, কিন্তু আমি এখানে এলাম কি করে? মেঘ কিছু না বলেই তার পাশে থাকা কফির কাপটি হাতে নিয়ে পাশের রান্নাঘরে চলে যায়। তারপর বিকেলের কফিটা গরম করে কাপে ঢেলে নেয়। সেই কফি আমানের রুমে এনে আমানের হাতের দিকে বাড়িয়ে পূর্বের ন্যায় নিচু গলায় বলে, আপনি কফিটা খেয়ে নিন, আমি আপনাকে সব কিছু বলছি শুরু থেকে। আমানও বসে পড়ে। মেঘ চেয়ার নিয়ে আমানের সামনাসামনি বসে পড়ে। তারপর শুরু করে সকল ঘটনা খুলে বলে। সে কিভাবে অয়নের হাত থেকে আমানকে বাঁচিয়ে ফার্ম হাউসে নিয়ে এসেছে। বড়া পূর্ণিমার রাতে নিটোল চাঁদ তার জন্মরে আলোর বর্ষা নিয়ে উপরের আকাশে অভিভূত হয়। এ রাতে প্রকৃতি মায়াবী রূপ মাধুর্যে ভরে ওঠে। পূর্ণিমা নিশীথে নির্জন অরণ্যের আলো ছায়া জড়ানো পথে একসাথে হাতে হাত ধরে হেঁটে চলছে অয়ন এবং রিমি। পাশেই বয়ে চলছে নদীর স্রোত। শীতের রাতে মৃদু বাতাসে রিমির শরীর ভালো লাগা স্রোত বয়ে চলেছে। পাশে নদীর স্রোতের মৃদু শব্দ, সব মিলিয়ে মনোরম একটি পরিবেশ। প্রেয়সীর আবদারে মানতেই অয়ন এত দূর ছুটে এসেছে মধ্যরাতে। অয়নকে রিমিকে নিয়ে শহর থেকে দূরে একটি নির্জন জায়গায় নিয়ে এসেছে। রিমি বেশ উপভোগ করছে পরিবেশটা। রিমি কখনোই ভাবেনি তার আবদার পূরণে অয়ন তাকে এত দূর নিয়ে আসবে। রিমির প্রথমে মনে হচ্ছে সে অয়নের স্ত্রী নয়, একজন প্রেমিকা। তাই তো প্রেমিক পুরুষের ন্যায় অয়ন রিমির আবদার পূরণ করেছে। কিন্তু অয়নের মুখে গম্ভীর্য। হঠাৎই অয়ন রিমিকে আঁকড়ে ধরে পাশের বেঞ্চে বসিয়ে দেয়। তারপর গলার স্বর উঁচু করে বলে, তখন কি যেন বলেছিলে? তোমার মুক্তি চাই, তাই না? রিমি নিশ্চুপ হয়ে থাকে। অয়ন হাঁটু গেড়ে রিমির কোলে মাথা গুজে বেজা গলায় বিড়বিড় করে আওড়াতে থাকে, মুক্তি তুমি কখনোই পাবে না রিমি পরি। অয়ন চৌধুরীর বন্দিনী হয়ে তোমাকে আজীবন কাটাতে হবে। ভেবো না আমার মৃত্যুর পর তুমি মুক্তি পেয়ে যাবে। আমি মরে গেলেও তোমার সঙ্গ ত্যাগ করব না রিমি পরি। সর্বদাই তোমার অস্তিত্বে মিশে রইব তোমার সাইকো। অয়নের মরে যাওয়ার কথাটি কানে প্রবেশের সাথে সাথে রিমির বুকের ভিতরে স্পন্দনে কম্পিত হলো কাছের মানুষটিকে হারানোর ভয়ে। থেমে গেল প্রশ্বাস, নেত্রকোণে জল এসে ছলছল করে দিল মুহূর্তেই। অয়ন দুর্বোধ্য হাসল, নিবিড়ভাবে নিজের সাথে জড়িয়ে নিল তার রিমি পরীকে। রিমি কিছু একটা ভেবে অয়নের থেকে নিজেকে ছাড়িয়ে কম্পিত গলায় প্রশ্ন করে, যে আপনাকে ভালোবাসে না তাকে বন্দি করে কি লাভ বলুন তো? ভালোবাসা মানে বন্দি নয়, ভালোবাসা মানে স্বাধীনতা। ভালোবাসার মানুষকে পাখির ন্যায় মুক্ত করিয়ে দিতে পারার মধ্যে এক আলাদা সার্থকতা আছে ডক্টর এয়ারসি। কথাটি বলে রিমি উঠে দাঁড়িয়ে অয়নের থেকে দূরত্ব বজিয়ে নদীর দিকে নিষ্পান দৃষ্টিতে তাকিয়ে থাকে। রাগটাকে দমিয়ে শীতল কণ্ঠে অয়ন বলে ওঠে, ভালোবাসার ভিন্ন প্রকৃতি রয়েছে রিমি পরি। সব ভালোবাসা মুক্তি দেয় না রিমি পরি। কিছু কিছু ভালোবাসা আজীবন আঁকড়ে ধরে, বন্দি করে রাখে ভালোবাসার মায়া জালে। আমিও আজীবন তোমাকে আঁকড়ে ধরে বেঁচে থাকবো। আজ ভালোবাসা দিবসে তোমাকে আমি ওয়াদা করলাম রিমি পরি। রিমি অয়নের কথা শুনে নিঃশব্দে চোখের জল ফেলে। অয়নের প্রতিটি মোহনীয় কথা অয়নের প্রতি রিমিকে নিজের অজান্তে দুর্বল করে তুলছে। প্রকৃতির নিস্তব্ধ শান্ত নিবিড়, তাই তো এতটা চুপচাপ প্রকৃতির মাঝে রিমির নিঃশব্দ কান্না উপলব্ধি করতে পারছে। অয়ন রিমির আখির দিকে তাকিয়ে বলে, আমার প্রতি তোমার মনে খুব ক্ষোভ, খুব রাগ, তাই না রিমি পরি? তাই তো আমাকে প্রতিনিয়ত শাস্তি দিচ্ছ। তুমি জানো তোমার কান্না আমার বুকের ভিতরে তীরের মতো গিয়ে লাগে। আমার রক্তক্ষরণ হয়, যার ফলে আমাকে কষ্ট দিতে ইচ্ছে করে তুমি কাঁদো। কি অদ্ভুত শাস্তির টেকনিক তোমার, জাস্ট ওয়াও। আমি ইচ্ছে করে কান্না করি? আমার বুঝি কষ্ট হয় না? অয়ন রিমির প্রশ্নের উত্তর দেয় না। হাত বাড়িয়ে পকেট থেকে টিস্যু বের করে রিমির চোখ মুছিয়ে পুনরায় রেখে দিল। তারপর বের করে গুতুগুতি শুরু করলো ফোন। অফিসের বেশ কয়েকটি মিটিং শুধুমাত্র অয়নের জন্য আটকে রয়েছে। অয়নকে ছাড়া যেসব মিটিং শুরু হবে না। বলতে গেলে চৌধুরী কোম্পানি অয়নকে ছাড়া বেশ অচল। কোম্পানির সিইও বলে কথা। কোম্পানির এত খারাপ অবস্থার জন্য তো রুহানা চৌধুরী পূর্বের ন্যায় অয়নের সাথে সম্পর্কটা ঠিক করার প্রচেষ্টা করছেন। কথাগুলো ভেবেই তাচ্ছিল্যের হাসি ফুটে ওঠে অয়নের অদরের কোণে। সত্যি আজকাল কাছের মানুষগুলো ভালোবাসে না, তারা শুধু স্বার্থর পিছনে ছুটে বেড়ায়। অয়ন রিমিকে ভালো করে পরখ করে নিল। মায়াভরা দৃষ্টিতে কি সুন্দরভাবে চেয়ে আছে নদীর দিকে। মেয়েটির মুখ ভরা মায়াভরা মুখশ্রী দেখলে বোঝা যায় মেয়েটি স্বার্থের জন্য ভালোবাসবে না কখনো। মেয়েটির কাছে বিশুদ্ধ ভালোবাসা পাওয়া যাবে। তাই তো এমন সাধারণ রমণীকে ঘিরে অয়নের যত ভয়। যদি এই স্বার্থপরে দুনিয়ায় রিমি পরীকে হারিয়ে পেলে সে, অয়ন আর ভাবতে পারে না। ফোনটা রেখে রিমির দিকে এগিয়ে রিমিকে শক্ত করে চেপে ধরে। রিমিও কেন যেন বাধা দেয় না।
অয়নের শার্ট খামচে ধরে নিবিড়ভাবে। অয়নের বুকে মাথা রাখলে এক অদ্ভুত শান্তির দুনিয়ায় সে চলে যায়। এ শান্তি কোথাও পাওয়া যায় না, কোথাও না। অয়ন রিমিকে জড়িয়ে ধরে ঠোঁট কামড়ে প্রশ্নের সুরে বলল, একটু আগে বললে না তুমি আমাকে ভালোবাসো না, তাই তো আমার কাছ থেকে মুক্তি চাইছো তুমি, তাই না? রিমি অয়নের প্রশ্নে দ্রুত অয়নের থেকে সরে আসে। কি বলবে সে বাসায় খুঁজে পাচ্ছে না। তার আর এই মুহূর্তে দাঁড়িয়ে থাকতেও ইচ্ছে করছে না। অয়নের প্রশ্নগুলো সহজতর হলেও বেশ কঠিন, যার উত্তরে এই মুহূর্তে কি হওয়া উচিত তা নিয়ে বেশ দ্বিধায় পড়ে যাচ্ছে রিমি। হুট করে অয়ন নদীর পাশে দাঁড়িয়ে হাত ছড়িয়ে চিৎকার করে বলতে থাকে, তুমি না বাসলেও আমি বাসি, খুব ভালোবাসি তোমাকে। শুনতে পারছো রিমি পড়ি? খুব ভালোবাসি তোমায়, আজীবন ভালোবেসে যাব। রিমি স্তব্ধ হয়ে যায়। নদীর স্রোতের শব্দের সাথে সাথে বারবার বাড়ি খেয়ে প্রতিদ্বন্দ্বী হয় রিমির কর্ণে অয়নের বলা ভালোবাসি শব্দটি। অয়ন রিমিকে ভালোবাসে, তার প্রমাণ অয়নের বিভিন্ন কাজেই পাগলামতে প্রমাণ উপলব্ধি করেছিল রিমি। কিন্তু অয়ন আজ প্রথম রিমিকে গভীরভাবে ভালোবাসি শব্দটি বলল। রিমির পক্ষে স্থির হয়ে দাঁড়িয়ে থাকা যেন দায় হয়ে পড়েছে। মুখে লাজুকতায় এসে লাল বর্ণ ধারণ করলো। রিমি ছুটি গিয়ে গাড়িতে গিয়ে বসে পড়ে। অয়নও মুচকি হেসে গাড়ির দিকে এগিয়ে গেল। সানা উঠে দাঁড়িয়ে পড়ে। কেবিনে স্পষ্ট দেখতে পাচ্ছে ফারহানের কষ্ট, আর্তনাদ আর কান্না। যাতা সে শুধু প্রিয়সী সুমাইয়াকে ঘিরেই। সানার কষ্ট হতে লাগলো। বুকে ব্যথা অনুভব করলো প্রখরভাবে। কেন ফারহান সকলের থেকে সুমাইয়ার বেঁচে থাকার বিষয়টি গোপন করলো? কেন করলো? তাহলে তো সানা ফারহানকে নিয়ে এত স্বপ্ন দেখতো না। ভাবতে ভাবতেই দৌড়ে বেরিয়ে গেল সানা হসপিটাল থেকে। তার ভীষণ রাগ হচ্ছে। হ্যাঁ, রাগে মাথা ফেটে যাচ্ছে। ফারহানের জন্য সমস্ত অপেক্ষা আজ তার বৃথা। সানা শুধু মনে হচ্ছে কেন সুমাইয়া বেঁচে গেল। আজ সুমাইয়া বেঁচে গেলে হয়তো ফারহানকে সে নিজের করে পেত সম্পূর্ণরূপে। অপরদিকে ফারহান সুমাইয়ার মাথায় অতি যত্নের সহিত হাত বুলিয়ে দিচ্ছে। ফারহানের শুধু মনে হচ্ছে কবে সুমাইয়া ঠিক হবে, কবে আবারও সুমাইয়ার মুখে ভালোবাসি ডাকটি শুনতে পারবে ফারহান। ফারহান সুদীর্ঘ শ্বাস ফেলে সুমাইয়ার কপালে ভালোবাসার পরশ এঁকে দেয়। ফারহান মাথায় শুধু একটা কথায় বারবার ঘুরপাক খেতে থাকে, সুমাইয়া সুস্থ হলে সে জানতে পারবে কারা সুমাইয়াকে মারতে চেয়েছিল, ঠিক কোন কারণে। তাদের খুঁজে বের করে যোগ্য শাস্তি দিবে ফারহান। গাড়িতে রিমি এবং অয়ন বসে আছে। অয়ন কিছু একটা নিয়ে গভীর চিন্তা করছে, তা অয়নের গম্ভীর্যপূর্ণ মুখশ্রী দেখলে বোঝা যাচ্ছে। অয়নের ফোন বারবার বেজে যাচ্ছে। অয়ন ফোনটা ধরছে না। কয়েকবার বাজার পর বিরক্ত হয়ে কেটে দিচ্ছে। রিমি লুকিয়ে দেখতে পেরেছে অয়নের সেক্রেটারি সাদেক ফোন করেছে, কিন্তু অয়ন কিছুতেই ধরছে না। একটা সময় অয়ন ফোন সুইচ অফ করে দেয়। রিমি সে বিষয়ে মাথা ঘামায় না। আজকে কেন যেন অয়নের মুখ থেকে ভালোবাসি শব্দটি শ্রবণ করার পর থেকে মন মেজাজ কেমন একটা পুরপুরে হয়ে গেছে তার। তবে কি রিমিও তার সাইকোবরের প্রেমে পড়ল? জানে না রিমি, কিন্তু তার সব কিছু ভালো লাগছে। অপরদিকে অয়ন চোখ ছোট ছোট করে বেশ রাগ নিয়ে গাড়ি চালাচ্ছে। ললাটের মাঝ বরাবর বেশ বড় ধরনের চিন্তার ভাঁজ পড়ে আছে। অয়ন রিমিকে চৌধুরী বাড়িতে নামিয়ে কাজের উদ্দেশ্যে বেরিয়ে যায়। রিমিও চুপচাপ বাড়ির ভিতরে প্রবেশ করে। প্রবেশ করার সাথে সাথে রিমি চমকে ওঠে, কেননা বাড়ির সমস্ত সার্ভেন্ট রিমিকে দেখা মাত্রই মাথা নিচু করে কর্নিশ জানায়। রিমি অবাক দৃষ্টিতে সার্ভেন্টদের দিকে তাকিয়ে থাকে। এত অবাক হওয়ার কিছুই হয়নি। একজন চৌধুরী বাড়ির বউকে যেভাবে সম্মান জানানো হয়, তেমনি তোমাকেও সম্মান জানানো হচ্ছে। কথাটি বলতে বলতে রুহানা চৌধুরী সিঁড়ি বেয়ে নিচে নামে। রিমি পূর্বের ন্যায় অবাক হয়ে বলে, আমি কিন্তু এখনো বুঝিনি। খুবই সিম্পল ব্যাপার। আগে আমরা কয়েকজন জানতাম যে তুমি এই চৌধুরী বাড়ির বউ, কিন্তু এখন থেকে সবাই জানবে। টিভির দিকে তাকাও একবার। রুহানা চৌধুরীর কথা অনুসরণ করে রিমি টিভির দিকে দৃষ্টি নিক্ষেপ করে। আমান কফির কাপটা রেখে দিল। মেঘের থেকে সব কিছু সে শুনল বটে, এক প্রকার অবাকের শীর্ষে পর্যায়ে পৌঁছে গেছে। এটুকু একটা মেয়ে নিজের ভাইয়ের বিরুদ্ধে এত কাণ্ড ঘটালো, কিন্তু কেন? প্রশ্ন জাগলো আমানের মনে। সেই প্রশ্নের সমাধান দিতে মুখ খুলল। আপনার মতো অপরিচিত ব্যক্তির জন্য হুট করে মনের গহীন থেকে অদ্ভুত একটা টান অনুভব করেছিলাম মিস্টার আমান শিকদার। শুধু মনে হচ্ছিল আপনার ক্ষতি হতে দেওয়া যাবে না, তাই তো নিজের জীবনে ঝুঁকি নিয়ে ভাইয়ের বিরুদ্ধে গিয়ে আপনাকে বাঁচিয়ে নিয়ে আসলাম। আমান কিছু বলবে তার আগে বাহিরে গাড়ির হর্নের শব্দ পাওয়া যায়। মেঘ দ্রুত ছুটে গিয়ে জানালা দিয়ে উঁকি মেরে দেখতে পায় অয়ন এবং তার গার্ডসরা দাঁড়িয়ে আছে। অয়ন চৌধুরী অর্থাৎ ডক্টর এআরসি তার প্রাক্তন প্রেমিকাকে রেখে অন্য একটি মেয়ের সাথে সম্পর্কে লিপিবদ্ধ হয়েছেন। সেই মেয়েটি ডক্টর এআরসির সাথে চৌধুরী বাড়িতেই থাকেন।
আমাদের তথ্য অনুসারে জানা গিয়েছে মেয়েটি ডক্টর এয়ার্সের হসপিটালের একজন স্টুডেন্ট। কিন্তু ডক্টর এয়ার্সি এবং মেয়েটি কি আদৌ একে অপরের প্রফেসর এবং স্টুডেন্ট? না, তা একদমই নয়। তাদের মধ্যে আরও গভীর সম্পর্ক রয়েছে। তা আপনারা আমাদের কিছুক্ষণ আগে তোলা ছবিতেই স্পষ্ট দেখতে পারবেন। সাংবাদিক মেয়েটি স্টুডিওতে বসে কথাগুলো একনাগাড়ে বলে থামল। তারপর টিভির স্ক্রিনে জলজল করে ভেসে উঠল রিমি এবং অয়নের একে অপরকে জড়িয়ে ধরার ছবিখানা। রিমির মনে পড়ে গেল কিছুক্ষণ আগের ঘটনা। কিছুক্ষণ আগে অয়ন তাকে জড়িয়ে ধরেছিল। সে ছবিটাই কোনো এক সাংবাদিক ছবি তুলে ফেলেছে, যা এখন খবরে পরিণত হয়ে ব্রেকিং নিউজ হচ্ছে। সাংবাদিক মেয়েটি অত্যন্ত দাপটতার সাথে নিজের গায়ের কোটটা ঠিক করে কলম দিয়ে কাগজে কিছু একটা লিখে একের উপর এক কাগজ বের করে বলতে লাগলো, বিখ্যাত মডেল পায়েল রোজানাকে পাওয়া যাচ্ছে না। সেদিকে কোনো খেয়াল নেই অয়ন চৌধুরীর। তিনি তো তার ছাত্রীকে নিয়ে অন্তরঙ্গ মুহূর্ত কাটাচ্ছেন। রিমির পক্ষে এই নিউজটি আর দেখা সম্ভব হলো না। দপ করে বসে পড়ল সোফায়। মিডিয়ার লোকেরা একটা খবর পাওয়া মাত্রই সে সম্পর্কে না জেনেই এক প্রকার যা তা খবর বানিয়ে ফেলেছে। রিমি এবং অয়নের সম্পর্ককে নোংরা এবং কুরুচিপূর্ণ একটি বিষয়ে রূপান্তরিত করে ফেলেছে। খবরের লোকগুলো তো প্রায় এমনই হয়, কিছু না জেনেই নিউজ তৈরি করে ফেলে, অথচ সেই খবরের পিছনের গল্পটা তারা কখনোই জেনে নেওয়ার চেষ্টা করে না। কাঁধে কারো হাতের স্পর্শ পেয়ে চটজলদি নেত্রপল্লবে এসে ভিড় করা জলগুলোকে মুছে নেয় রিমি। রিমি তাকিয়ে দেখে রুহানা চৌধুরী তার কাঁধে হাত রেখে তার পাশে বসে আছেন। তিনি অত্যন্ত স্নেহের সহিত রিমির মাথায় হাত বুলিয়ে দেন। তারপর নরম সুরে বলেন, আজকে তোমার এবং অয়নের চরিত্র নিয়ে মিডিয়া যত কথা হচ্ছে তার পিছনে আমি দায়ী। হ্যাঁ, আমারই দোষ। আমি যদি তোমাকে মেনে নিতাম তাহলে আজ সকলে জেনে যেত তোমরা স্বামী এবং স্ত্রী। তোমাদের স্বামী স্ত্রীর পবিত্র সম্পর্কে এমন নোংরা মন্তব্য করার কেউ সাহস পেত না তখন। রিমি মাথা নিচু করে ফেলে। মিডিয়াতে তাকে নিয়ে এমন বাজে মন্তব্য করায় তার যেমন খারাপ লাগছে, তেমনি অস্বস্তিও হচ্ছে দ্বিগুণভাবে। রুহানা চৌধুরী পূর্বের ন্যায় নরম সুরে বললেন, ভুল যখন আমার, সেই ভুলটাকে আমি শোধরাবো। রিমি রুহানা চৌধুরীর দিকে অশ্রুসিক্ত নয়নে তাকাতেই রুহানা চৌধুরী স্মিত হেসে বলেন, আমি তোমার এবং অয়নের বিয়ে পুনরায় দিব, একদম ধুমধাম করে সবাইকে জানিয়ে দিব তোমাদের সম্পর্কের কথা। রিমি কথাটি শুনে উঠে দাঁড়িয়ে যায়, তার মাথা ঘুরে যাওয়ার উপক্রম। যে রুহানা চৌধুরী তার এবং অয়নের ডিভোর্স দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছিল, সে কিনা আজ রিমি এবং অয়নের বিয়ে নিজ থেকে দিতে চাইছে। কিন্তু কেন? এর পিছনে ওনার কি কোনো স্বার্থ থাকতে পারে? রিমির মনে বারবার প্রশ্নের উৎপত্তি করছে। রুহানা চৌধুরী সেসব প্রশ্নের সমাধানে বলে, আমি বুঝেছি আমার নাতি আমার কাছ থেকে অনেক দূরে সরে যাচ্ছে, তাই অয়ন যার সাথে সুখে থাকে আমি তার সাথে ওর বিয়ে দিব। আমি জানি নিজের স্বার্থের জন্য আমি আমার নাতিকে আমার কাছ থেকে দূরে সরিয়ে ফেলেছি, তাই আমি ঠিক করেছি তোমার সাথে অয়নের পুনরায় বিয়ে দিব, একদম ঘটা করে। কেমন? কথাটি বলে রুহানা চৌধুরী রিমির গালে হাত রেখে মুচকি হাসে। রিমি বিস্মিত নয়নে চেয়ে থাকেন রুহানা চৌধুরীর দিকে। মহিলাটাকে তার বেশ রহস্যময়ী এবং অদ্ভুত বলে মনে হয়। যাকে তিনি সহ্যই করতে পারেন না, তার সাথে অয়নের পুনরায় বিয়ে দেওয়ার কথা বলছেন। বেশ অদ্ভুত ব্যাপার। অয়ন এবং তার গার্ডসরা মেঘের পাম হাউসের সামনে দাঁড়িয়ে আছে। অদরের কোণে তার অদ্ভুত হাসি ঝুলে রয়েছে। ঠোঁট অসুস্থ করে হেসে অয়ন পকেটে হাত ঢুকিয়ে মেঘ যেখানে দাঁড়িয়ে থেকে দেখছে, সে জানালা বরাবর তাকিয়ে অয়ন বিড়বিড়িয়ে বলে, মাই ডিয়ার সিস্টার, অনেক তো হলো লুকোচুরি খেলা, নাও ইটস টাইম টু ফিনিশ দ্য গেম। অয়নের বলার মাঝে সাদেক কথা থেকে হন্তদন্ত হয়ে ছুটে আসলো, তারপর হাঁপাতে লাগলো। অয়ন পুনরায় বিরক্ত হয়। সাদেক অনেকক্ষণ ধরেই তাকে অনবরত ফোন করে যাচ্ছিল, কিন্তু সে ইচ্ছে করেই ধরেনি। তার একটাই কারণ, সে আপাতত কাজের মধ্যে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করতে ইচ্ছুক নয়। সাদেক অস্থির হয়ে বলল, ভাই আপনি আমার ফোন ধরছিলেন না, তাই ছুটে এসেছি। সাদেক, আপাতত তুমি যাও, আমি মোটেও তোমার সাথে কথা বলতে ইচ্ছুক নয়। অয়নের কথায় বিঘ্ন ঘটিয়ে সাদেক ফোন বের করে একটি নিউজ অয়নকে দেখায়। নিউজটি দেখেই অয়নের সোয়াল শক্ত হয়ে যায়, বলিষ্ঠ হাতের মুঠো শক্ত হয়ে ওঠে। অয়নের ইচ্ছে করছে নিউজ চ্যানেলটাকে শেষ করে দিতে। তার রিমিপরির চরিত্র নিয়ে প্রশ্ন উঠেছে, তার শাস্তি পেতেই হবে ওদের। অয়ন গর্জে ওঠা কণ্ঠে চেঁচিয়ে বলে ওঠে, এক্ষুনি এসব নিউজ বন্ধ করিয়ে দাও, সবগুলোকে শেষ করে দিব আমি। আমার রিমিপরির চরিত্র নিয়ে কথা বলার জন্য ওদেরকে পস্তাতে হবে। জাস্ট 24 ঘন্টা সময় দিলাম, এর মাঝে ওই নিউজ চ্যানেলগুলো বন্ধ করিয়ে দিবে সাদেক। গট ইট। সাদেক দ্রুত মাথা নাড়িয়ে স্থান ত্যাগ করে। সাদেক চলে যাওয়া মাত্রই অয়ন তার পকেট থেকে বাড়ি চকচক বন্দুকটা সোজা তাক করে জানালা বরাবর গুলি করে। মেঘ কেঁপে ওঠে।
সিটকে দূরে সরে আসে দ্রুত জানালা থেকে। আমানও চমকে ওঠে। মেঘ আমানের কাছে এসে বলতে থাকে, ভাইয়া চলে এসেছে, আপনি দ্রুত পালিয়ে যান। আপনাকে পেলে ভাইয়া জীবিত রাখবে না, মেরেই ফেলবে। আমান চোখমুখ শক্ত করে একরোখা জবাব দেয়, আমি তো কোনো দোষ করিনি, তাহলে আমি কেন পালাবো? আমি রিমি পাখিকে ভালোবাসি। আমার মনে হয় না আমি কোনো অন্যায় করেছি। আমান রিমিকে ভালোবাসে কথাটি কানে ফুসাতেই মেঘের বুকের ভিতরে যেন সেদ করে উঠল। যেন কথাটি পৃথিবীর সব থেকে ভারী কথাটি অয়ন তাকে বলেছে। মেঘ ঠোঁট কামড়ে কান্না সংযত করে অনুনয়ের সুরে আমানকে অনুরোধ করল, দয়া করে আপনি এখান থেকে চলে যান। আপনাকে অনেক কষ্টে আমি বাঁচিয়ে নিয়ে এসেছি, আমার কষ্ট আপনি এভাবে বিফলে যেতে দিবেন না। দয়া করে আপনি পালিয়ে যান। আমানের কেন যেন মেঘের প্রতি বেশ মায়া হলো। এটুকু একটা মেয়ে কেন তার জন্য নিজের ভাইয়ের বিরুদ্ধে গিয়েছে, এই কথাটি বুঝতে পারছে না আমান। আমান মেঘের অনুরোধ ফেলতে পারে না, দ্রুত বেরিয়ে যায় রুম থেকে। ফার্মের পিছনে জঙ্গল দিয়ে সহজে পালিয়ে যেতে পারবে আমান। আমান চলে যাওয়ার সাথে সাথে প্রবেশ করে রুমে অয়ন। আমানকে না দেখে মাথায় রক্ত ছড়ে অয়নের। রাগে ফুসফুসিয়ে ওঠে এক প্রকার। বন্দুক বের করে মেঘের মাথায় ঠেকিয়ে তীব্র ক্ষোভে চেঁচিয়ে ওঠে, কোথায় ওই ব্লাডি আমান? এক্ষুনি ওর ঠিকানা বলে দাও মেঘ, না হলে কিন্তু তোমার ক্ষতি করে দিব আমি। কি করবে তুমি? নিজ হাতে নিজের বোনকে গুলি করে খুন করবে? করো, দেখি তুমি কতটা নিষ্ঠুর হতে পারো। আমি কিন্তু মুখ খুলব না কিছুতেই। অয়ন তার হাতে থাকা বন্দুকটা ফেলে দেয়। রাগে দেওয়ালে ঘুষি মেরে একজন গার্ডকে উদ্দেশ্য করে বলে, এই স্টুপিড মেয়েটাকে এক্ষুনি বাড়ি দিয়ে আসো। ওই ব্লাডি আমানকে তো আমি খুঁজে বের করবই। কথাটি বলে অয়ন বেরিয়ে যায়। মেঘের ঠোঁটের কোণে আলতো হাসি ফুটে ওঠে। সে জানে তার ভাই তার থেকে যতই দূরে থাকুক না কেন, তার প্রতি সুপ্ত এক ভালোবাসা অয়নের মনে আছে। যতই হোক ভাই তো। রিমি হসপিটালের করিডোরে দাঁড়িয়ে বই হাতে পড়ছিল। একটা বিষয় তার কিছুতেই মাথায় ঢুকছে না। তাই রিমি ঠিক করেছে অয়নের কাছে গিয়ে সে বিষয়টা বুঝে নিবে। রিমির ভাবনার মাঝে অয়ন প্রবেশ করে হসপিটালে গাড়ি দিয়ে। অয়ন বের হওয়ার সাথে সাথে কোথা থেকে একটা মেয়ে এসে পিছন থেকে অয়নকে জড়িয়ে ধরে। নিজের চোখের সামনে নিজের স্বামীকে অন্য কোনো মেয়ে জড়িয়ে ধরে আছে। দৃশ্যটি অত্যন্ত জঘন্যতম বলে মনে হচ্ছে রিমির কাছে। রিমি হা হয়ে তাকিয়ে আছে অয়ন এবং মেয়েটির দিকে। অয়নও কিছু একটা ভেবে পিছনে ঘুরে, তারপর খুশি হয়ে মেয়েটাকে জড়িয়ে ধরে। রিমির চোখ যেন কোটর থেকে বেরিয়ে যাচ্ছে, বড় বড় হয়ে যাবে এমন। অয়নও যে মেয়েটাকে জড়িয়ে ধরবে তা কখনোই ভাবতে পারেনি রিমি। রিমির ইচ্ছে করছে এক্ষুনি গিয়ে মেয়েটা সব চুল ছেড়ে দিয়ে আসতে। কত বড় স্পর্ধা! তারই সামনে তারই স্বামীকে স্পর্শ করে জড়িয়ে ধরছে। এমনকি অয়ন নিজেও মেয়েটাকে জড়িয়ে ধরেছে। রিমি দাঁতে দাঁত চেপে শক্ত করে দাঁড়িয়ে আছে হাত মুঠো করে। অয়ন কিছুক্ষণ মেয়েটাকে জড়িয়ে ধরে ছাড়িয়ে দেয়। তারপর হাসি মুখে মেয়েটির হাত ধরে রিমির কাছে আসে। মেয়েটির পরনে কালো একটি ওয়েস্টার্ন ড্রেস, গলায় সাদা একটা স্কার্ফ ঝোলানো, চোখে মোটা ফ্রেমের সানগ্লাস, ফর্সা লম্বাটে মুখে মানিয়েছে। রিমি এক পলক রক্তচক্ষু নিয়ে মেয়েটির দিকে এবং অয়নের হাতের দিকে তাকিয়ে থাকে। অয়ন অন্য একটা মেয়ের হাত ধরে আছে ভাবতে শরীর রাগে রিনরিন করে ওঠে রিমির। অয়ন মেয়েটির দিকে মুচকি হেসে রিমিকে উদ্দেশ্য করে বলে, রিমি পরি, মিট মাই অন অ্যান্ড অনলি বেস্ট ফ্রেন্ড ঈশা। পরিচয়, ঈশাও একজন হার্ট সার্জন, এতদিন আমেরিকাতে ছিল, আজ বাংলাদেশে এসেছে। অ্যান্ড ঈশা, ও হচ্ছে অয়নের কথার মাঝে পড়ন কেটে ঈশা জলদি রিমির কাছে এসে খুশি হয়ে বলে, তুমি তাহলে আমার বন্ধু সে রিমি পরি, যার জন্য ডক্টর ইয়ার্সি ওরফে অয়ন চৌধুরী দেওয়ানা হয়ে গেছে এক প্রকার প্রেমে। রিমি প্রতি উত্তরে শুধুমাত্র হাসে। যদিও তার প্রচণ্ড বিরক্ত লাগছে ঈশাকে। বেস্ট ফ্রেন্ড হয়েছে বলে কি হয়েছে? এভাবে বিবাহিত পুরুষকে জড়িয়ে ধরবে? এমনকি অয়নও জড়িয়ে ধরল। কত সাহস! রিমিকে তো ছেলে মানুষ দূরে থাক, কোনো মেয়ে স্পর্শ করলে রেগে আগুন হয়ে যায়, সেখানে নিজে আরেকটা মেয়েকে জড়িয়ে ধরেছে। ঈশা রিমিকে উদ্দেশ্য করে দুহাত বাড়িয়ে বলে ওঠে, হে রিমি, লেটস সাম হাগস, কাম পাস্ট। ঈশা রিমিকে জড়িয়ে ধরতে নিলে অয়ন তাতে বাধা দেয়। ঈশার হাত ধরে ঈশাকে থামিয়ে দেয়। রিমির পাশে দাঁড়ায়। তারপর রিমির কাঁধে হাত রেখে নিজের কাছে টেনে ভারী গম্ভীর্য কণ্ঠে বলতে থাকে, ডোন্ট ডেয়ার টু টাচ মাই গার্ল, শি ইজ অনলি মাইন, সো ডোন্ট ডেয়ার টু টাচ হার। ঈশার মুখটা হা হয়ে গেল, হাত গুটিয়ে নিল নিমিষে। তারপর এক বিশাল বিস্ময় নিয়ে বলল, অয়ন, আমি একজন মেয়ে, আমাকে নিয়েও এভাবে প্রসেসিভনেস দেখাবি? তুই আসলে কী রে? মেয়ে হয়েছিস তো কী হয়েছে? আমার রিমিপরিকে যে কেউ যখন তখন টাচ করতে পারবে না। আগে আমার পারমিশন নেওয়া উচিত ছিল তোর। অয়ন বেশ রাগ নিয়ে কড়া গলায় ঈশাকে জবাব দেয়। ঈশা অয়নের উত্তরে আগের তুলনায় যে দ্বিগুণভাবে বিস্মিত হয়েছে
তাই ঈশার চোখ মুখ দেখলে স্পষ্ট বোঝা যাচ্ছে। রিমির ইচ্ছে করছে নিজের কপাল চাপড়াতে লাগলো। পাগল এক লোকের পাল্লায় পড়েছে সে, যাকে বলে একটা সাইকো। রিমি বিড়বিড়িয়ে অত্যন্ত বিরক্ত সহিত বলে, একে বলে যাতে মাতাল তালে ঠিক, নিজের বেলায় সব কিছু জায়েজ, আমার বেলাতেই নাকি ফাপ। রিমির বিরক্ত লাগলেও অয়ন কথাটি বেশ মনে ধরেছে তার। মাই গড, কতটা অধিকার বোধ, কতটা ভালোবাসার সংমিশ্রণ থাকতে এতটা অধিকার নিয়ে দাপটের সাথে কথাগুলো বলা যায়। ভাবতে ক্ষীণ হাসি রিমি। ফারহান অফিসের কিছু কাজ আজ আগে থাকতে শেষ করে ফেলেছে। ঘড়ির কাঁটা প্রায় 7:30 সুই সুই করছে। ফারহান তার হাতে থাকা ফাইলগুলো একত্র করে একটা রশি দিয়ে বেঁধে নেয়। তারপর ফাইলগুলো হাতে নিয়ে সানার কেবিনের দিকে রওনা দেয়। সানা তার কেবিনে মাথা নিচু করে বসেছিল। সকাল থেকে বেশ মাথা ব্যথা করছে তার। খানিকক্ষণ ঘুমিয়ে নিল হয়তো তার ভালো লাগতো। কড়া ঘুমের ওষুধ খেয়েও লাভ হয়নি সানার। চোখে এক ফোঁটা ঘুমের সিটে ফোঁটাও নেই। ঘুম এলে সানা তার বাসায় চলে যেত, কিন্তু তার চোখে ঘুমই দেখা দিচ্ছে না। সমস্ত নিদ্রা যেন আর সানার সাথে গভীর অভিমান করে একসাথে পালিয়ে গেছে। সানা আরেকটু নিবিড়ভাবে মাথাটা ডেস্কে এলিয়ে দিয়ে ঘুমানোর প্রচেষ্টা করে, কিন্তু তাতে বিঘ্ন ঘটিয়ে ফারহান নক না করেই সানার কেবিনে প্রবেশ করে। সানাকে অসুস্থ দেখে সানার দিকে এগিয়ে এসে বলে, মিস সানা, আপনি কি অসুস্থ? সানা মাথা তুলে ফারহানকে এক পলক দেখে নিজেকে স্বাভাবিক করার প্রচেষ্টা করে। ফারহানকে দেখলে তার গলা চিৎকার করে কাঁদতে ইচ্ছে করে। তার ভাবতেই কষ্ট লাগে, যাকে নিয়ে সে এত স্বপ্ন দেখেছিল সে আসলে অন্য কারো। সানা কোনো রকম বেজা গলায় উত্তর দেয়, আমি ঠিক আছি স্যার। ঠিক না থাকলেও থাকতে হয়। আমার মতো মানুষের চিন্তা আপনাকে করতে হবে না স্যার। আমি তো আপনার সামান্য পিয়ে মাত্র। আপনি বলুন না, আপনি ঠিক কোন দরকারে এসেছেন? সানার কথাটি অদ্ভুত লাগলো। তানিয়ার মাথা ঘামালো না ফারহান। হাতে থাকা ফাইলগুলো সানার টেবিলে রেখে অত্যন্ত শান্ত সুরেই বলল, ফাইলগুলো রেখে গেলাম, আপনি পুনরায় চেক করে নিয়েন। আমি দিতাম, কিন্তু আপাতত আমাকে যেতে হবে। আপনি তো 9টার আগে কখনো বের হন না স্যার। আজ হঠাৎ 7টা বাজতেই চলে যাচ্ছেন যে? আমার কিছু কাজ ছিল। কী কাজ স্যার? সেটাই জানতে চাইছি। ফারহানের মুখশ্রীর সঙ্গে সঙ্গে গম্ভীর্য আকার ধারণ করে শক্ত হয়ে গেল। ফারহানের চেহারার ধরন হঠাৎই পাল্টে যাওয়ার স্পষ্ট বুঝিয়ে দিচ্ছে তার কাছে সানার প্রশ্নটি অযৌক্তিক ছাড়া আর কিছুই নয়। ফারহান সামান্য কেশে কিছুটা গম্ভীর সুরে সানাকে প্রশ্ন ছুড়ে মারে, আপনি কিন্তু আমার ব্যক্তিগত ব্যাপারে ইন্টারফেয়ার করছেন মিস সানা, যা আমার মোটেও পছন্দ নয়। আশা করি নেক্সট টাইম থেকে এসব প্রশ্ন যেন মোটেও আমাকে না করা হয়। কথাটি বলে ফারহান বেরিয়ে যেতে নিলে সানার কথায় এক প্রকার থমকে যায়। রিমি সবেমাত্র তার ক্লাসটা শেষ করে বেরোতে যাবে, তখনই বলিষ্ঠ এক জোড়া শক্ত শীতল হাত পিছন থেকে রিমির কোমর জড়িয়ে ধরে। রিমি স্থির হয়ে দাঁড়িয়ে যায়। হৃদয় জুড়ে বয়ে যায় তার অদ্ভুত ভালো লাগার জোয়ার। রিমি পিছনে না ঘুরেও দীপ বুঝতে পারছে গভীর স্পর্শ অয়নের। অয়ন ছাড়া তার সাধ্য বা ক্ষমতা আছে রিমি পরীকে গভীরভাবে ছুঁয়ে দেওয়ার। অয়ন রিমির কোমর জড়িয়ে বলতে থাকে, তোমাকে গভীরভাবে ভালোবাসতে খুব ইচ্ছে করে রিমি পরি, খুব ইচ্ছে করে। বড্ড অপেক্ষা বড্ড বাজে জিনিস। কথাটি বলে অয়ন রিমিকে কোলে তুলে নিয়ে যেতে থাকে কেবিনের দিকে। সকল স্টাফরা দেখেও না দেখার বান করে নিজেদের মতো কাজ করতে থাকে। রিমি হাত পা ছাড়াতে ছাড়াতে বলে, কি যে করছেন কি? হ্যাঁ, সবাই দেখলে কি ভাববে বলুন তো? অয়নের একরক্ষা জবাব, আই ডোন্ট কেয়ার। অয়ন রিমিকে নিজের কেবিনে নিয়ে আসে। তারপর নিজের চেয়ারে বসে রিমিকে নিজের বসিয়ে নেয়। রিমি এবং অয়ন দুজনের গায়েই অ্যাপ্রন। রিমি বরাবরের মতো নিজেকে ছাড়াতে চাইছে, কিন্তু সে ব্যর্থ। রিমি কিছুটা লজ্জা নিয়েই বলে, কেউ আসলে কি ভাববে বলুন তো? আমাকে ছাড়ুন না প্লিজ। আমার হসপিটাল, আমার বউ, আমি যা ইচ্ছে করব, কার কি? অয়নের কথার মাঝে হুট করে ঈশা ঢুকে পড়ে। ঈশাকে দেখে এক দফা লজ্জায় পড়ে যায় রিমি, কিন্তু অয়নের মতো নির্লজ্জ ব্যক্তি কি আদর সেটা বুঝবে? সে রিমিকে বিন্দুমাত্র ছাড়ে না, বরং শক্ত করে চেপে ধরে। ঈশা কিছুটা ঠাট্টা চলেই বলে, আমি বোধহয় তোদের রোমান্স টাইমে কাবাব মেয়ে হাড্ডি হয়ে চলে আসলাম। যখন বুঝেছিস তখন এখনো দাঁড়িয়ে আছিস কেন? হ্যাঁ, বের হ। অয়নের কথা ঈশার মুখে এক টুকরো অন্ধকার এসে হানা দিল, যা অয়ন না দেখলেও রিমি ঠিকই খেয়াল করেছে। অন্য একটি মেয়ের সামনে এভাবে জড়িয়ে ধরে রাখায় বেশ অস্বস্তিতে পড়েছে রিমি। রিমিকে শক্ত করে জড়িয়ে ধরে নিজের কোলে বসিয়ে রেখেছে অয়ন। ঈশা যে অদ্ভুত দৃষ্টিতে তাদের পর্যবেক্ষণ করে যাচ্ছে সে নিয়ে কোনো প্রকার হুঁশ অয়নের না থাকলেও রিমির নজরে দৃশ্যটি এড়ায়নি। ঈশার চোখ মুখে অদ্ভুত এক ক্ষোভ উপসে পড়ছে রিমি এবং অয়নকে একসাথে দেখে। রিমিরও সকালের অয়নকে জড়িয়ে ধরা দৃশ্যটি মনে পড়ে যায়।
তৎক্ষণাৎ রিমির মস্তিষ্কে এসে হানা দিল দুষ্টমি বুদ্ধি। রিমিও কুটিল হেসে অয়নের গায়ের সাথে বেশ ভালোভাবেই লেপ্টে রইল, একদম নিবিড়ভাবে। হাত নাড়িয়ে অয়নের কপালের কিনারে লেপ্টে সিল্কি ঘন চুলগুলো আলতোভাবে ছুঁয়ে খেলা করতে লাগলো। ঈশার চোখ দ্বিগুণভাবে বড় বড় হয়ে যায়। ঈশা কিছুটা অস্বস্তি নিয়ে বলল, আমি ভেবেছিলাম তোদের সাথে যাব। আসলে আমি দেশে এসেছি শুনে গ্র্যান্ডমা বলেছে আমি যেন চৌধুরী বাড়িতে গিয়ে কয়েকটা দিন থাকি। আসলে আমার তো ফ্যামিলি কেউই বাংলাদেশে থাকে না, তাই আমি ভেবেছিলাম তোদের সাথেই যাব। তোরা কি এখনই বের হবি? ঈশা অয়ন এবং রিমির সাথে একই বাড়িতে থাকবে। কথাটি ভাবতে গেলে মুখটা বেঁকিয়ে ফেলে। রিমি অয়ন রিমিকে কোলে নিয়ে ল্যাপটপে কি যেন টাইপ করে যাচ্ছে, যেন ঈশার কথা সে শুনেইনি। আমি তোকে কিছু বলছিলাম অয়ন। অয়নের ধ্যান ফিরে চটজলদি বলে ওঠে, হ্যাঁ কি যেন বলছিলি তুই? তার মানে তুই এতক্ষণ ধরে আমার কোনো কথাই শুনিসনি? এতটাই বইয়ের ভালোবাসায় অন্ধ হয়ে গিয়েছিস? ঈশার কথায় গুরুত্ব না দিয়ে উদাসীন হয়ে নিজের মতো কাজ করে যায় অয়ন। তা দেখে ঈশার চোখ মুখ কালো করে দাঁড়িয়ে থাকে। ঈশার বুকের ভিতর থেকে হতাশা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে শুধু। রিমি কিছুটা ঠাট্টার ছলেই বলে, ঈশা আপু, দেখতেই তো পারছেন আমরা ব্যস্ত আছি, আপনি বরং একাই চলে যান, আমরা না হয় পরে একসাথে চলে যাব। ঈশা রিমির কথা এক মুহূর্ত আর দাঁড়ায় না, গটগট পায়ে বেরিয়ে গেল। অয়ন রিমির কথাতে অবাক হলেও পরক্ষণে মুচকি হাসল। আপনার জীবিত ওয়াইফের মৃত্যু বানিয়ে রাখার কারণ কি স্যার? সানার হঠাৎ এমন প্রশ্নে বেশ বড়ভাবেই চমকে উঠল ফারহান। ফারহানে বুঝতে বাকি রইল না সুমাইয়া যে জীবিত রয়েছে তা জেনে গিয়েছে সানা। ফারহান পুনরায় গলার স্বর গম্ভীর করে প্রশ্ন এড়ানোর জন্য বলল, আপনি পুনরায় আমাকে ব্যক্তিগত প্রশ্ন করছেন মিস সানা। এভাবে চলতে থাকলে কিন্তু আমি স্টেপ নিতে বাধ্য হব। ডোন্ট ক্রস ইউর লিমিট। সানা থেমে যায়। ফারহান বিরক্ত হয়ে বেরিয়ে যেতে নিলে সানা দ্বিগুণভাবে উত্তেজিত হয়ে প্রশ্ন করে, কিসের এত লুকোচুরি স্যার? দুনিয়ার সামনে কেন সত্যিটা আড়াল করছেন আপনি? আপনি কি জানেন না আপনার এই একটা সত্যি লুকানোর ফলেই আমার জীবনটা আজ শেষ হতে চলল স্যার? কথাটি বলেই কাঁদতে কাঁদতে মাটিতে লুটিয়ে পড়ল সানা। সানার আকস্মিক কান্নায় নিজের কাঁধে থাকা ব্যাগটি টেবিলে রেখে ফারহান এক প্রকার ছুটে গিয়ে সানার পাশে বসলো। সানার কান্না যেন থামছেই না, তার সময়ের সাথে সাথে বেড়েই চলছে প্রখরভাবে। ফারহান হতবাক হয়ে সানাকে পর্যবেক্ষণ করল। আমি আপনার কথা সত্যি বুঝতে পারছি না মিস সানা, আপনি কেন কাঁদছেন? সানা নিশ্চুপ থাকে, ডুকরে কাঁদতে থাকে কিছুক্ষণ। একটা সময় পর সানা নিজের নেত্রপল্লব থেকে আগত পানিগুলো পরম যত্নে মুছে ফেলে। তারপর দৃঢ় কণ্ঠে বলে, আমি আপনাকে ভালোবাসি ফারহান স্যার, খুব ভালোবাসি। আপনি তো আদৌ আমার ব্যবহারে বুঝতেই পারেন না কতটা ভালোবাসি আমি আপনাকে। ফারহান সানার কথা পাথরের ন্যায় এক প্রকার যেন থমকে বসে থাকে। সানা হেসকি তুলে তুলে কাঁদছে, কাঁদতে কাঁদতে হেসকেই উঠে গেছে তার। কান্না ভেজা গলায় পুনরায় ফারহানকে উদ্দেশ্য করে দোষীর ন্যায় বলে ওঠে, আপনি যদি কথাটি আমার থেকে কিংবা দুনিয়া থেকে না লুকাতেন তাহলে বোধহয় আপনাকে ভালোবাসার মতো মস্ত ভুলটা আমি কখনোই করতাম না ফারহান স্যার। কেন আপনি লুকালেন? আমি যে পারছি না ফারহান স্যার। আপনি অন্য কারো হওয়া সত্ত্বেও আপনাকে পাওয়ার লোভ আমাকে দিনের পর দিন গ্রাস করে ফেলেছে। সানা থামে। ফারহানের উত্তরের আশায় ফারহানের দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ। ফারহানের মুখের ভঙ্গিমা দেখে কিছুটা বোঝার সাধ্য নেই, তাই ফারহান মনের অবস্থা বুঝতে ব্যর্থ সানা। ফারহান মন মস্তিষ্ক বারবার সানার ভালোবাসা কথাটি ঘুরপাক খাচ্ছে। ফারহান হুট করে রেগে যায়, তারপর কিছুটা ক্ষিপ্ততা নিয়ে বাস খাই গলায় বলে ওঠে, আমাকে ভালোবাসার কথাটি এক্ষুনি মাথা থেকে ঝেড়ে ফেলুন মিস সানা। আপনি এখন নিজেও খুব ভালো করে জানেন আমার ওয়াইফ বেঁচে আছে, তবু আপনি একজন বিবাহিত পুরুষকে ভালোবাসি বলছেন। জাস্ট সেমনিও। ফারহান কথাটি বলে দ্রুত উঠে যায়, তারপর গটগট পায়ে বেরিয়ে যায় কেবিন থেকে। সানা ঠোঁট কামড়ে পুনরায় কেঁদে ওঠে। রিমি গাড়িতে বসে আছে, পাশে অয়ন ড্রাইভ করে যাচ্ছে। রিমি আজ বেশ পুরপুরে মেজাজে রয়েছে। ঈশার মুখটা দেখে তার বেশ মজা লাগছিল, কিন্তু সে একটা জিনিস কিছুতেই বুঝতে পারছে না, ঈশা কেন ওইভাবে তাদের দিকে তাকিয়েছিল। রিমির ভাবনার মাঝে অয়ন গাড়িতে ব্রেক কষে। রিমি সামনের দিকে তাকায়, জ্যাম পড়েছে বেশ। ঢাকা শহর জ্যাম থাকাটাই স্বাভাবিক। অয়ন গাড়ির হ্যান্ডেলে হাত রেখে ঘড়ির দিকে তাকিয়ে রয়েছে। রিমি জানালা দিয়ে রাতের ঢাকা শহর দেখতে ব্যস্ত। তিনি একজন বাচ্চা ছেলে কড়া নাড়ে, হাতে তার তাজা গোলাপ ফুল। রিমি জানালা খুলতে চাইলে অয়ন তাতে বাধা দিয়ে ক্রোধান্বিত গলায় শুধায়, কি করছো রিমি পরি? জানালা কেন খুলতে চাইছ? দেখুন না, বাচ্চাটা হাতে গোলাপ ফুল নিয়ে দাঁড়িয়ে আছে, দেখে মনে হচ্ছে তাজা। রিমি বেশ উৎসুক হয়ে গোলাপ ফুলগুলো দেখে যাচ্ছিল। অয়নের ললাটের মাঝ বরাবর দাম্ভিক এক ভাঁজ পড়ে।
অয়ন ছেলেটাকে তার জানালার সামনে আসতে বলে। ছেলেটি অয়নের জানালার সামনে আসে। অয়ন জানালা খুলে ছেলেটিকে প্রশ্ন করে, সব ফুলগুলো কত? ছেলেটি বড় বড় দাঁত বের করে মিষ্টি হেসে উপহার দিয়ে বলে, জি স্যার, আগে 100 টাকা। অয়ন হাত বাড়িয়ে সব ফুলগুলো নেয়। তারপর পকেট থেকে 1000 টাকা চকচকের নোট ছেলেটির হাতে গুঁজে দিয়ে গম্ভীর সুরে বলে, কিছু বিক্রি করতে হলে আমার সামনে আসবে। আমার রিমিপুরির সামনে গুড়মুড় করবে না, বুঝলে? অয়নের কথায় রিমি মুখ ফুলিয়ে ফেলে। বাচ্চা একটা ছেলেকে নিয়েও প্রসেসিভ হওয়ার কি হলো? আসলে লোকটা একটা সাইকো। ছেলেটা কি বুঝলো কে জানে। মাথা নাড়িয়ে বলল, ঠিক আছে, কিন্তু সাহেব, আমার কাছে তো 1000 টাকার কোনো ভাঙতি নেই। তোমাকে টাকা ফেরত দিতে হবে না, তুমি পুরো টাকাটাই রেখে দাও। ছেলেটি খুশি মনে অয়নকে মনে মনে শত ধন্যবাদ দিয়ে চলে যায়। আজ সে এবং সাথীরা মিলে বেশ ভালো কিছু খেতে পারবে। রিমি অয়নের কাজে বেশ খুশি হয়। লোকটা অতটাও খারাপ নয়। অয়ন রিমির হাতে ফুলের গুচ্ছটি তুলে দেয়। টকটকে তাজা ফুলগুলো দেখে অয়নকে চমৎকার হাসি উপহার দেয় রিমি। রিমির হাসি দেখে বুকে হাত দিয়ে সিটে হেলিয়ে বসে অয়ন। রিমি ফুলগুলোর দিকে তাকিয়ে খুশি হয়ে বলে, ডক্টর এয়ারসি, দেখুন ফুলগুলো সুন্দর না অনেক? হুম, গোলাপের থেকেও অধিকতর সুন্দর তুমি রিমি পরি। রিমি অয়নের কথায় বেশ লজ্জা পায়। তখনই তার ফোনে একটি অদ্ভুত মেসেজ আসে। মেঘ সবেমাত্র কোচিং থেকে ফিরছিল। আজ সে ঠিক করেছে হেঁটেই বাড়ি ফিরবে, তাই আজকে সে তার ড্রাইভারকে মানা করে দিয়েছিল। মেঘের হাত থেকে হুট করে সমস্ত বই পড়ে যায়। মেঘ নিচে ঝুঁকতে খেয়াল করে তার সামনে কেউ দাঁড়িয়ে আছে। মেঘ ভালো করে লক্ষ্য করে দেখে তার স্বয়ং আমান। রিমি উপস্থিত থাকা সত্ত্বেও তার স্বামীকে নিয়ে অন্য নারী মাতামাতি করছে। ঈশা সর্বদাই অয়নের সাথে এক প্রকার ঘেঁষে ঘেঁষে বসে কথা বলছে। বাড়িতে ঢোকার সঙ্গে সঙ্গে এক প্রকার অয়নের সাথে লেপ্টে রয়েছে। রিমির রাগে মাথায় আগুন ধরে যাচ্ছে যেন। সিঁড়ির উপরে দাঁড়িয়ে রক্তচক্ষু নিয়ে বিশাল ড্রয়িং রুমের এক কোণে সোফায় বসে থাকা অয়ন এবং ঈশাকে পর্যবেক্ষণ করেই যাচ্ছে। অয়ন ল্যাপটপে বসে কাজ করছে, তার পাশেই ছোট একটা নাইট ড্রেস পরে অয়নের কাজ বরাবর পর্যবেক্ষণ করে যাচ্ছে ঈশা। ড্রেসের কি একটা বিচ্ছিরি অবস্থা, হাতা কাটা, তার মধ্যে ঈশার দবদবে সাদা পায়ের হাঁটু বেরিয়ে রয়েছে। অয়নকে নানান কথা বলে নিজের দিকে আকর্ষিত করতে চাইছে ঈশা, কিন্তু অয়ন নির্চুপ। সে ল্যাপটপে বসে অফিসের কাজগুলো করেই যাচ্ছিল। মাঝে মাঝে হুঁ হাঁ বলছে শুধু। অয়নের উদাসীনতায় ঈশার রাগ হলেও মুখে তা প্রকাশ করে না। কুটিল হেসে বিভিন্ন গল্প করতে থাকে সে। ঈশা এবং অয়নের সামনে বরাবরই বসে আছেন রুজা চৌধুরী। তিনি চা খেতে খেতে একবার অয়ন এবং ঈশাকে দেখছিলেন, একবার রিমির মুখশ্রী দেখে রিমির ভিতরের অবস্থা বুঝতে চাইছিলেন। রিমি যে বেশ ভালোভাবেই রেগে আছে তা রিমির মুখশ্রী দেখে খুব ভালোভাবেই টের পাচ্ছেন রুজা চৌধুরী। অয়নের হঠাৎ ফোন চলে আসায় অয়ন ফোনটা হাতে নিয়ে বাহিরের দিকে চলে যায়। আগুন খানিকটা ঢেলে দেওয়ার জন্য ন্যাকামি স্বরে ঈশাকে উদ্দেশ্য করে বললেন, ঈশা, জানো, তোমাকে এবং অয়নকে একসাথে দেখলে হৃদয়টা জড়িয়ে যায়। কি সুন্দর মানায় তোমাদের। আমাদের হিরির টুকরো ছেলের সাথে তোমাকেই মানায়, বুঝলে? কিন্তু কপাল দেখো, একটা সাধারণ মধ্যবিত্ত বাড়ির আশ্রিতা মেয়ে আমাদের চৌধুরী বাড়ির বউ হয়েছে। ইস, আমার তো এখন আফসোসই হচ্ছে। কয়েকদিন আগে যদি তুমি দেশে আসতে তাহলে বোধ হয়। থাক, বাদ দাও সেসব কথা। শেষের কথাটি বেশ আফসোসের সুরে বললেন রুজা চৌধুরী। রিমির মস্তিষ্কে রাগগুলো নিমিষেই হুট করে উধাও হয়ে যায়। মনের গহীনে ঠাঁই করে নেয় একগুচ্ছ বিষণ্ণতা। রুজা চৌধুরী বলতে হয় রিমির মতো সাদামাটা মানুষ গ্রেট হার্ট সার্জন অয়ন রজাক চৌধুরীর মতো মানুষের যোগ্যই নয়। নিজের গায়ে থাকা নর্মাল ফিনফিনে পাতলা ওড়নাটাকে গায়ে ভালো করে জড়িয়ে রিমি নিজের ঘরের দিকে পা বাড়াতে নিলেই কোনো কিছু ভারীর শব্দে থমকে যায়। পিছনে ফিরে তাকিয়ে দেখে রোজা চৌধুরীর বরাবর সাদা কাঁচের দামি শোপিসের বলটির মাঝে বরাবর দাঁড়ালো চাকুটা এক প্রকার গেঁথে রয়েছে। রোজা চৌধুরী ঘাবড়ে সামনের দিকে তাকিয়ে দেখে অয়ন স্বাভাবিক ভঙ্গিতে পকেটে হাত রেখে দাঁড়িয়ে আছে। রোজা চৌধুরী ভয়ের শুকনো ঢোক গিলে চাকুটা একটুর জন্য তার গলা বরাবর বসে যেত। অয়নের দৃষ্টি শান্ত হলেও তাতে ভয়ঙ্কর রাগ উপসে পড়ছে। অয়ন গটগট করে পায়ে বলটি থেকে চাকুটি নিয়ে রুজা চৌধুরীর গলা বরাবর ধরে। ঈশা তৎক্ষণাতে উঠে দাঁড়ায় অবাক হয়ে। রুজা চৌধুরী এক প্রকার ভয়ে ভয়ে কান্নার সুরে বলে, কি করছো তুমি অয়ন? চাকুটা নামাও, আমার গলায় লেগে যাবে। অয়ন রুজা চৌধুরীর কথার মাঝে চাকু দিয়ে সামান্য আঁচড় দিয়ে দেয় রুজা চৌধুরীর গলা বরাবর। সঙ্গে সঙ্গে পিনকি রক্ত বেরিয়ে যায়। রুজা চৌধুরী ব্যথায় চিৎকার করে কুঁকড়ে ওঠে, কিন্তু তবুও তার শব্দ দেওয়ালে গিয়ে বাড়ি খায় না, কেননা অয়ন তার মুখ চেপে ধরে রেখেছে। অয়ন রুজা চৌধুরীর গলার দিকে তাকিয়ে ভয়ঙ্করভাবে বাঁকা হেসে বলে,
আমার রিমিপরির চোখের জলের মূল্য দিলাম। হাউ ডেয়ার ইউ! আমার রিমিপরিকে অপমান করার সাহস কে দিয়েছে আপনাকে? অয়নের হুঙ্কারে পুরো চৌধুরী বাড়ির প্রতিটি সদস্য থেকে শুরু করে সমস্ত সার্ভেন্টস, দেহরক্ষীরা কেঁপে ওঠে। যে গলা দিয়ে আপনি আমার রিমিপরিকে আমার অযোগ্য দাবি করেছেন, সেই গলাটাই যদি না থাকে তখন কি হবে রুজা চৌধুরী? অয়নের কথায় ভয়ে তরতর করে কাঁপতে থাকে। ললাটে জমতে থাকে অনিশ্চিত মৃত্যুর চিন্তার রেশ। অয়নকে দিয়ে কোনো ভরসা নেই। বড্ড উন্মাদ ছেলে সে। যখন সে যা ইচ্ছে করে ফেলতে পারে। রিমি অবস্থা বেগতিক দেখে অয়নের কাছে ছুটে গিয়ে অয়নের হাত থেকে ছুরিটা ফেলে দেয়। তারপর অয়নকে নিজের দিকে ঘুরিয়ে উত্তেজিত হয়ে বলে, আপনি কি করছেন কি? আপনি কি আদৌ তা জানেন? উনি আপনার কাকি হয়। তাকে আপনি মেরে ফেলতে চাইছেন সামান্য একটা কারণে? অয়ন দ্বিগুণ চিৎকার করে বলতে থাকে, সামান্য ব্যাপার মানে? তুমি কি আমার জন্য সাধারণ রিমি পড়ি? তুমি আমার কাছে কি আমি তা মুখের ভাষায় কখনো বোঝাতে পারবো না। রিমি অয়নের কথায় মাথা নিচু করে ফেলে। অয়ন কিছুক্ষণ রাগে ফুসফুস করতে থাকে। তারপর শীতল কণ্ঠে বলে, তুমি সাধারণ নয় প্রেয়সী। তুমি হাজারো সাধারণ ফুলের মাঝে তুমি এক টকটকে সদ্য ফুটে ওঠা অসাধারণ এক গোলাপ ফুল। রিমি ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে ওঠে অজান্তেই। রুজা চৌধুরী গলায় হাত দিয়ে কোনো রকমে দৌড়ে উপরে চলে যায়। এতক্ষণ ধরে নীরব দর্শকের ন্যায় সব কিছু দেখে যাচ্ছিল ঈশা। আমানকে দেখে তড়িৎ গতিতে উঠে দাঁড়ায় মেঘ। তার সামনে আমান দাঁড়িয়ে আছে। সাদা একটা ফরমাল শার্ট, কোনই পর্যন্ত প্লট করা, পশা মুখশ্রীর চারদিকে ক্ষতের দাগ স্পষ্ট, চুলগুলো অগোছালো, হাতে ব্যান্ডেজ, তবু কি স্নিগ্ধ দেখাচ্ছে আমানকে। আমান হাঁটু গেড়ে বসে নিচে থাকা বইগুলো সযত্নে হাতে তুলে নেয়। তারপর মেঘের হাতে ধরিয়ে দিয়ে কৃতজ্ঞতার সুরে বলে, আপনি নিজের জীবনে ঝুঁকি নিয়ে নিজের ভাইয়ের বিরুদ্ধে গিয়ে আমার জীবন বাঁচালেন। আপনি সত্যি সাহসী এক কিশোরী বটে। আপনাকে ধন্যবাদ জানানো হয়নি, তাই ধন্যবাদ জানাতে ছুটে এলাম আপনার কাছে। এত রাতে ধন্যবাদ জানানোর জন্য? মেঘের প্রশ্নে কিঞ্চিত হেসে আমান উত্তর দিল, আপনার ভাইয়ের জন্য লুকিয়ে বেড়াতে হচ্ছে। দিনে তো সম্ভব নয়, তাই ধন্যবাদ জানাতে রাতেই চলে এলাম। তাছাড়াও 1 সপ্তাহের মধ্যে আমি অস্ট্রেলিয়া চলে যাচ্ছি। আমান চলে যাবে কথাটি শ্রবণ করার সঙ্গে সঙ্গে বুকটা ভারী হয়ে আসে মেঘের। নেত্রকোণ হয়ে ওঠে টলমলে। মেঘ কোনো রকম বলে, আপনি চলে যাবেন? থেকে কি করব বলুন? যাকে পাওয়ার জন্য ছুটে এলাম তাকেই তো পেলাম না আমি। আফসোস। রুহানা চৌধুরী সোফায় বসে খবরের কাগজ পড়ছিলেন। তারই সামনে মুখ কালো করে বসে আছে রুজা চৌধুরী। গলায় তার বেশ ব্যথা, চুরিটা ছিল বেশ ধারালো, সামান্য আঁচ দিতে রক্তপাত শুরু হয়ে গিয়েছিল। রুজা চৌধুরী কান্নার সুরেই বলল, মা, আপনি কি এখনো কিচ্ছু বলবেন না? অয়ন আমাকে আঘাত করলো, আর একটু হলে তো মেরেই ফেলতো। তবু আপনি চুপ করে থাকবেন? এবারও আদরের নাতনির পক্ষ নেবেন? রুহানার বিষয় মুখ শুধালেন। উফ, কানের কাছে ঘ্যান ঘ্যান করো না তো, তোমারও তো দোষ আছে। বলেই রুহানা চৌধুরী কথাটি বলেই হাঁকছড়ে রিমিকে ডাকলেন। রিমি এবং ঈশা রুহানার ডাকে নিচে নামিয়ে আসলো। অয়নও সবেমাত্র হসপিটাল থেকে ফিরেছিল। অয়নকে দেখে রুহানা চৌধুরী এগিয়ে গিয়ে অয়নের কাঁধ ধরে অপরাধীর ন্যায় বললেন, আমি জানি দাদুভাই, আমি অনেক ভুল করেছি, যার জন্য আমি সত্যি অনুতপ্ত। আমি সে ভুলটাকে সংশোধন করতে চাই, তোমার এবং রিমির পুনরায় বিয়েটা দিয়ে। বিয়ের কথা শুনে ঈশার মুখে ঘোর অন্ধকার এসে হানা দিল, যা রিমির নজরে ঠিকই পড়েছে। ভালোবাসার মানুষটি বিবাহিত থাকা সত্ত্বেও তাকে অঢেলা ভালোবাসা অন্যায়। শুধু অন্যায় নয়, তা এক জঘন্য পাপ। সানা স্পষ্ট জানে ফারহানের স্ত্রী জীবিত রয়েছে, তবুও ফারহানকে ভালোবাসার মতো পাপ করে বসেছে সানা। সানা দৃঢ় পায়ে হেঁটে টেবিলে পাশে থাকা চেয়ারে ধপ করে বসে পড়ে। পাশে ফারহানের ছবিখানা সাদা ফ্রেমে বাদাই করা, কালো ফরমাল পোশাক পরিহিত 28 বছর বয়সের যুবকের প্রেমে বারবার পড়ে যাচ্ছে সানা। মানুষটা বোধহয় প্রেমে জাদুতে করে ফেলেছে সানাকে। না হলে এত মানুষ থাকা সত্ত্বেও সানার কেন এত আকর্ষণ ফারহান নামক যুবকটির প্রতি? অনুরূপভাবে ফারহানেরও কেন এত আকর্ষণ তার অসুস্থ স্ত্রী সুমাইয়ার প্রতি? সানা তো দেখতে বড্ড সুন্দর। হ্যাঁ, রূপের দিক থেকে সুমাইয়া থেকে বেশ কয়েক ধাপ এগিয়ে সানা। কলেজ জীবনে হাজারো যুবকের রাতের ঘুম কেড়ে নিত সানা। শুধু কি রূপে এগিয়ে? একদমই নয়। সানা একজন ব্রিলিয়েন্ট স্টুডেন্ট বটে, যার ফলে আজ সে বড় কোম্পানির বড় একটি পদে চাকরি করছে। সানা আয়নার সামনে দাঁড়িয়ে খুঁটিয়ে খুঁটিয়ে নিজেকে পর্যবেক্ষণ করতে লাগলো। নিজের খুঁত খুঁজতে চাইল, কিন্তু পেল না। সানার মনে হলো সে যোগ্য ফারহানের, পরক্ষণেই সুমাইয়ার নয়। রাগে মাথায় আগুন ধরে যায় পরক্ষণেই। সানা মাথা চেপে ধরে বিড়বিড় করে আওড়াতে লাগলো,
মেরে ফেলবো আমি সুমাইয়াকে, একদম শেষ করে দিব। সুমাইয়া সারা যোগ্যই নয়। রুহানা চৌধুরীর কথায় অয়নের ললাটের বলি রেখায় বেশ সূক্ষ্ম চিন্তার রেশ পড়ে গেল। রুহানা চৌধুরীর চোখ মুখে উপসে পড়ছে অনুতাপের ছায়া। রুহানা চৌধুরী বেশ আফসোসের সুরেই বললেন, আমি নিজের কোম্পানির স্বার্থে তোমাকে ব্যবহার করতে চেয়েছিলাম অয়ন। পায়েলের সাথে তোমার বিয়ে দিতে চেয়েছি, তোমার অনিচ্ছা সত্ত্বেও। কিন্তু এখন আমি বুঝতে পেরেছি আমি কতটা ভুল ছিলাম। অয়ন কোনোরূপ জবাব দিল। শক্ত মুখে ঠায় দাঁড়িয়ে থেকে রুহানা চৌধুরীকে পাশ কাটাতে নিলে রুহানা চৌধুরী অয়নের কাঁধে হাত রেখে নিচু গলায় বললেন, আমি যখন উপলব্ধি করতে পারলাম আমার নিজের স্বার্থের জন্য আমার নাতি আমার থেকে দূরে সরে যাচ্ছে, তখনই আমি ঠিক করি তোমাদের আমি পুনরায় বিয়ে দিব, অনেক ধুমধাম করে। আমি আর কয়েকটা দিন বাঁচবো বলো দাদুভাই, মরে যাওয়ার আগে তোমাদের সুখী দেখে চলে যেতে চাই। কথাটি বলেই নেত্রপল্লবে জমে থাকা জলগুলো মুছে নিলেন রুহানা চৌধুরী। অয়ন রুহানা চৌধুরীর শেষের কথাটি শুনে নিজেকে দমিয়ে রাখতে আর পারল না। পিছনে ঘুরে রুহানা চৌধুরীকে শক্ত করে জড়িয়ে ধরে। যতই হোক বাবা মায়ের পর তো রুহানা চৌধুরীকে সব থেকে বেশি ভালোবাসে অয়ন। রুহানা চৌধুরী কাঁদতে কাঁদতে অয়নকে শক্ত করে জড়িয়ে ধরে। রুজা চৌধুরী গলায় হাত দিয়ে এমন দৃশ্য দেখে ক্রোধান্বিত হয়ে উপরে চলে যায়। রিমি ঈশা থেকে দৃষ্টি সরিয়ে অয়ন এবং রুহানা চৌধুরীকে দেখে মুচকি হাসেন। অবশেষে মান অভিমান এবং সমস্ত ঝগড়ার সমাপ্তি হলো নাতি এবং দাদুর মাঝে। রিমির বেশ ভালো লাগলো দৃশ্যটি। রুহানা চৌধুরী অয়নকে ছাড়িয়ে রিমিকে উদ্দেশ্য করে কাছে ডাকলো। রিমিও ধীর পায়ে রুহানা চৌধুরীর সামনে দাঁড়ায়। রুহানা চৌধুরী রিমিকে অয়নের পাশে দাঁড় করিয়ে তৃপ্তির সুরে বললেন, আহ কি সুন্দর লাগছে দুটোকে, কি বলো ঈশা? ঈশার দিকে প্রশ্ন ছুড়ে দিতে ঈশার ধ্যান ফিরে। সে যেন অন্য এক জগতে বিভোর ছিল এতক্ষণে। প্রশ্নের সম্মুখীন হতে চটজলদি অর্ধরের কোণে জোর করে হাসি টেনে উত্তর দিয়ে বলে, হ্যাঁ হ্যাঁ অনেক সুন্দর মানিয়েছে। হ্যাঁ এবার দুটি চার হাত এক করতে পারলেই আমি নিশ্চিন্ত। কথাটি বলে রুহানা চৌধুরী অয়নের হাতের উপর হাত রেখে দেয়। অয়নও শক্ত করে রিমির হাত ধরে। রিমির কানের কাছে গিয়ে আলতো সুরে বলে, এই যে তোমার হাতখানা ধরে রাখলাম, আজীবন শক্ত করে ধরে রাখবো তোমার হাতটা, তুমি চাইলেও কখনো ছাড়বো না। মানুষের জীবন পরিবর্তনশীল ডক্টর এয়ারসি। জীবনের মোড় হুট করে বদলে যেতে পারে। কখনো হয়তো আমার হাত আপনিই ছেড়ে যাবেন পরিস্থিতির শিকার হয়ে। জীবনে হাজারো কঠিন পরিস্থিতি আসবে রিমিপরি, হয়তো সাময়িক সময়ের জন্য আমরা আলাদা হয়ে গেলেও ঠিকই আবার এক হয়ে যাব। দিন শেষে রিমিপরিকে অয়নের দ্বার প্রান্তে এসে দাঁড়াতেই হবে, তুমি মনে রেখো। অয়নের কথায় অবাক না হয়ে পারল না রিমি। লোকটাকে সে তাদের থেকে আলাদা হয়ে যাওয়ার কথা বলল, তবুও লোকটা আগের মতো রেগে না গিয়ে শান্তভাবে তাকে উত্তর দিয়ে দিল। রিমি খুব ভালোভাবে লক্ষ্য করছে পুনরায় বিয়ের কথা শুনে অয়নের চোখে মুখে আলাদা এক আনন্দ কাজ করছে। কিন্তু রিমি, সে কি আদৌ খুশি? আমানের কথায় মেঘের বুঝতে বাকি রইল না আমান তার অপ্রাপ্তিময় ভালোবাসার কথা উল্লেখ করেছে। আমান এখনও রিমিকে তীব্রভাবে ভালোবাসে, তা আমানের কথাই স্পষ্ট। মেঘ কাঁপা কাঁপা গলায় বলে, আপনি কি এখনও রিমি আপুকে ভালোবাসেন? হ্যাঁ এখনও ভালোবাসি, আজীবন ভালোবেসে যাব। আমানের নিঃসংকোচ জবাব। মেঘের ভিতরটা যেন পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। কান্না পাচ্ছে কিশোরীর। কিশোরী বয়সে প্রথম ভালো লাগার মানুষটি হচ্ছে আমান, কিন্তু সেই ভালো লাগার মানুষটির মনে অন্য কারো প্রতি ভালোবাসা দেখে বেশ রাগই হয় কিশোরীর। কিশোরী বেশ রাগ নিয়েই বলে, যে এখন অন্য কারো তাকে ভালোবাসা কি অন্যায় নয়? আপনার উচিত তাকে ভুলে যাওয়া। মেঘের কথায় অদ্ভুতভাবে বিদ্রুপে হাসি হাসলো আমান। তা দেখে রাগ নাকের ডগায় চলে গেল মেঘের। আমান আলতো হেসে শরীর হেলিয়ে বলল, তুমি এখনো বেশ ছোট মেঘ, তাই এমন কথা বলছো। আমি ছোট নই, বেশ বড় হয়েছি। 16তে পা দিলাম, আর 2 বছর পর বিয়ের উপযোগী হয়ে যাব। গাল ফুলিয়ে বেশ রাগ নিয়ে কথাটি বলল মেঘ। আমান পুনরায় হেসে আকাশের দিকে তাকিয়ে বলল, প্রথম প্রেম এবং প্রথম ভালোবাসা পৃথিবীর সব থেকে সুন্দর এক অনুভূতি। প্রথম ভালোবাসাকে কখনোই ভুলে থাকা যায় না, তাকে মনের গহীনে সুপ্ত করে লুকিয়ে রাখতে হয়। প্রথম ভালোবাসা অসমাপ্তি নামক গল্পের পাতায় নাম লেখালেও তা এক সুন্দর অনুভূতি হিসাবে আজীবন থেকে যায়। আমানের একটি কথাটি শুনে মুহূর্তে সব রাগ যেন উবে যায়। একরাশ মুগ্ধতা ঘিরে ধরল মেঘকে। কথাগুলো বড্ড মোহনীয়। মেঘ আনমনেই প্রশ্ন করে বসল, আপনি কি কাউকে জীবনে দ্বিতীয়বারের মতো ভালোবাসবেন না? আমান খুব বিচক্ষণতার সহিত বলল, মানুষ বারবার প্রেমে পড়বে, এটাই স্বাভাবিক। হয়তো আমার জীবনেও দ্বিতীয়বার প্রেম আসবে, কিন্তু প্রথম প্রেমকে ভুলব না আমি কখনো। কথাটি বলেই আমান চলে যায়।
মেঘও তপ্ত নিঃশ্বাস ফেলে হাঁটতে শুরু করে। আমানার কথায় প্রথমে রাগ হলেও বেশ মুগ্ধতা কাজ করছে এখন মেঘের। রিমি তার ঘরে কাপড় ভাঁজ করছে। ঘড়িতে প্রায় 10টা রাত সুই সুই। এখনও অয়নের আসার নাম নেই। সে 7টার দিকে ঈশাকে সঙ্গে নিয়ে কোথায় যেন বেরিয়ে গেছে, এখনও আসেনি। রিমির রাগ হচ্ছে, যা সময়ের সাথে প্রখরভাবে বেড়েই চলছে। রিমিকে না বলে ঈশার সাথে বেরিয়ে গেলে অয়ন, অথচ রিমিকে বলার প্রয়োজন বোধও করল না। সময় গড়াচ্ছে, তার সাথে বেড়ে চলছে রিমির ভিতরের অস্থিরতা। এখন ঘড়িতে রাত প্রায় 1টা সুই সুই। এখনও অয়ন আসেনি। অন্য একটি মেয়ের সাথে এতক্ষণ বাহিরে করছেটা কি অয়ন? প্রশ্নটি মাথায় ঘুরপাক খেতে রিমি গলা ফাটিয়ে কান্না আসে। সঙ্গে সঙ্গে মনে দখল করে নেয় একদল অভিমান। পরক্ষণে রিমি নিজের কাছে নিজেই প্রশ্ন করে বসে, আচ্ছা, আমি তো ডক্টর এয়ারসিকে ভালোবাসি না, তাহলে কেন এত রাগ হচ্ছে আমার? কেন এত অভিমান হচ্ছে আমার? রিমির প্রশ্নের মাঝে অয়ন প্রবেশ করে। গলার টাই নাড়াতে নাড়াতে রিমির কাছে আসে। তারপর রিমির গাল ধরে আড়ষ্ট কণ্ঠে জিজ্ঞেস করে, তুমি কি খেয়েছো রিমি পরি? আমি সার্ভেন্টকে বলে দিয়েছিলাম তোমাকে যেন সময় মতো খাওয়া দিয়ে যায়। আমার আজকে দেরি হবে। তুমি তো আবার আমার বকা না খেলে ঠিকমতো খাওয়া দাওয়া করতে পারো না। রিমি অয়নের কথায় হাতের কাপড়গুলো বিছানায় রাখতে রাখতে অভিমানের সুরে বলে, বেলা পেরিয়ে যাওয়ার পরে আমি খেয়েছি কিনা জিজ্ঞেস করতে আসছেন? এতক্ষণ তো ঈশা আপুর সাথেই ছিলেন, এখন আবার আমার খবর নিতে আসছেন কেন? অয়ন খানিকক্ষণ চুপ থেকে আনমনে হেসে রিমিকে পিছন থেকে জড়িয়ে ধরে বলে, বেলা পেরিয়ে গেলেও বেলা শেষে আমি তোমারই হয়ে থাকবো রিমি পরি। স্বামী তার স্ত্রীকে ঘরে রেখে অন্য মেয়ের সাথে রাত করে বাহিরে ফিরছে, তা কোনো স্ত্রীর পক্ষে সহ্য করা সম্ভব নয়। যেমনটি রিমির বেলাতেও ঘটেছে। যতই হয়েও অয়ন তার স্বামী, ঘরে টান টান উত্তেজনা। রিমি তার প্রেমিক পুরুষের বুকে খামচে বসে আছে। প্রেমিক পুরুষটা তাকে আলতোভাবেই শুইয়ে দিচ্ছে, আদর করে দিচ্ছে ভালোবাসার সহিত। রিমি অয়নের বুকে দৃঢ়ভাবে লেপ্টে রয়েছে, যেন একটু আগলা হলেই অয়ন ছুটে বেরিয়ে যাবে তার কাছ থেকে অনেক দূরে। নিস্তব্ধতা চেয়ে গিয়েছে গোটা রুম জুড়ে। শুধু রিমির ফুফানির আওয়াজ বিদ্যমান ঘর জুড়ে। অয়ন রিমিকে আগের মতো ভালোবাসে না, আগের মতো চায় না, কিংবা আগের মতো গুরুত্ব নয়। অথবা রিমি থেকেও ঈশা অয়নের জীবনে বেশি গুরুত্বপূর্ণ। এমন বাজে কিছু বিচ্ছিরি বিক্ষিপ্ত চিন্তাভাবনা রিমিকে এক প্রকার জেগে বসেছে। অয়ন আলতোভাবে রিমিকে নিজের বুকের সাথে চেপে ধরেছে। রিমির ফুফানির আওয়াজ তীব্র হচ্ছে। অয়ন খানিকক্ষণ নড়ে চড়ে ওঠে। অয়ন বাসায় আসার পর থেকে রিমি নিজ থেকে তাকে বলেছিল, আপনার বুকে মাথা রাখতে দিবেন? প্রিয়তমা স্ত্রীর নিঃসংকোচ সিক্ত আবদারে অয়নের অদরের কোণে প্রাপ্তির হাসি ফুটে ওঠে। রিমিকে কোনো প্রকার উত্তর না দিয়ে এক প্রকার বুকে টেনে রিমির সমস্ত মুখশ্রীতে আলতোভাবে ভালোবাসার স্পর্শে ভরিয়ে দেয়। অয়নের ভালোবাসা পেয়ে রিমির মস্তিষ্কে হানা দেওয়া সমস্ত বিচ্ছিরি চিন্তাধারা লেজ গুটিয়ে যেন পালিয়ে যায়। ঈশা আপুর সাথে বেশ মিশবেন না আপনি। আমার বুকটা পোড়ে, বেশ পোড়ে। রিমির হুট করে বলা কঠোর আবদার পেতেই গা কাঁপিয়ে হেসে ওঠে অয়ন। অদরের বেশ বড়সড় দুষ্ট হাসি ঝুলিয়ে প্রশ্ন করে, খুব বেশি কি পড়ে রিমি পড়ি? কেন পড়ে এত? তবে কি তুমিও সাইকোর প্রেমে পড়ে গেলে? রিমি যে নিজের অজান্তেই বোকামি করে তার মনে থাকা তীব্র রাগের কথা অয়নের কাছে প্রকাশ করে ফেলেছে। তা অনুধাবন করতে রিমির মুখশ্রী লাজুক হাসি হয়ে ওঠে। লজ্জায় আড়ষ্ট হয় সারা শরীর। অয়ন থেকে নিজেকে ছাড়িয়ে রুমের অপর পাশে চলে যায়। হাত নাড়িয়ে পর্দাগুলো টেনে দিতে থাকে। অয়ন বিছানায় হেলান দিয়ে বসে থাকে। রিমি চোখে মুখে উপসে পড়ছে লজ্জার তকমা। লজ্জা পেলে কি হবে রিমি পরি? কি যেন বলেছিলে, আমি ঈশার কাছাকাছি থাকলে তোমার পড়ে কেন? জানি না বাপু, আপনি জানতো। রিমি গাল ফুলিয়ে অয়নকে জবাব দিল। অয়ন হাত বাস করে রিমির দিকে এগিয়ে গিয়ে রিমির কাঁধে নিজের থুতনি রেখে বলল, যখন কেউ কাউকে ভালোবাসে তখন তার পাশে নিজের ছায়াকেও সহ্য করা যায় না। তার মানে কি দাঁড়ায় রিমি পরি? রিমি অয়নের দিকে ঘুরে আড়ষ্ট কণ্ঠে বলে ওঠে, অত শত আমি জানি না, ভালোবাসা কিনা সেইটাও জানি না। তবে আপনার পাশে অন্য মেয়েকে দেখলে আমি খুব পড়ি, ভিতরটা ছারখার হয়ে যায়। তুমি তো আমায় ভালোই বাসো না, তাহলে আমি ঈশার পাশে থাকলেও তোমার সমস্যা হওয়ার কথা নয়। আমি বরং যাই, ঈশা কী করছে দেখে আসি। কথাটি বলে অয়ন চলে যেতে নিলে রিমির মাথায় আগুন ধরে যায়। একরাশ রাগ নিয়ে কটমট দৃষ্টিতে তাকিয়ে রইল। সেই দৃষ্টি বেশ উপভোগ করে চলে গেল অয়ন। রিমি প্রায় বাচ্চাদের মতোই কাঁদতে কাঁদতে বলল, আপনি আমাকে ভালোবাসেন না ডক্টর এয়ারসি। আপনি বাজে একটা লোক, প্রেমিক হওয়ার যোগ্যতা আপনি হারিয়েছেন। রিমি প্রায় বাচ্চাদের মতোই নাক টেনে টেনে কথাগুলো বলল। তৎক্ষণাৎ কেউ টিস্যু ধরল রিমির সামনে।
রিমি তাকিয়ে দেখে একজন মহিলা সার্ভেন্ট দাঁড়িয়ে আছে। রিমি অবাক হয়ে তার দিকে তাকাতে মহিলাটি সরলভাবে হেসে বলেন, অয়ন স্যার পাঠিয়েছেন এবং আপনাকে নিষেধ করেছেন যেন আপনি কান্নাকাটি না করেন। রিমির কান্নার বেগ বাড়ল। কটমট দৃষ্টিতে টিস্যু হাতে নিয়ে নেয়। তারপর দরজার কাছে গিয়ে টিস্যু দিয়ে চোখ মুছতে মুছতে বলে, আগে তো নিজে আমার চোখের জল মুছিয়ে দিতেন, আমার চোখের জল সহ্যই করতে পারতেন না, আর এখন হুট করে অয়ন রিমির সামনে দাঁড়ায়। রিমি চুপ হয়ে যায়। অয়ন রিমিকে দেওয়ালের সাথে চেপে ধরে তার বলিষ্ঠ হাত জোড়া রিমির কোমর চেপে ধরে বলে, খুব অভিমান না আমার প্রতি? আমি চোখ মুছে দিলে খুব কষ্ট হয়? খুব অভিমান হয় ডক্টরে আসছি। সে অভিমানগুলো পাহাড় সমান ধারণ করছে প্রতিনিয়ত। কেন এত অভিমান? যদি ভালোই না বাসো? রিমি ফুফাতে ফুফাতে বলে উঠল, কিছু কিছু অভিমানের কারণ থাকে না, তা মনের অভ্যন্তরীণ থেকে হুট করে চলে আসে। ভালোবাসি কিনা জানি না, তবে যার প্রতি অধিকার থাকে তার প্রতি অভিমানও আসে। অয়ন মুচকি হেসে রিমির ললাটে অদর ছুঁয়ে দিল গভীর ভালোবাসা নিয়ে। রিমির কান্না হুট করে থেমে যায়। আবেশে চোখ বন্ধ করে নিল সে। ফারহান ডক্টরের কেবিনে বসে সুমাইয়ার বিষয়ে কথা বলছে। ডক্টর জানিয়েছেন ফারহানের কথা মতো মালয়েশিয়া থেকে সবচেয়ে সেরা কয়েকজন ডক্টরদের দিকে দিয়ে সুমাইয়ার অপারেশন করানো হবে। যদি অপারেশনটা সাফল্য হয় তাহলে সুমাইয়া বেঁচে যাবে, কিন্তু অসফল হলে সুমাইয়ার জীবনে ঝুঁকি রয়েছে। যদিও ফারহানের তা নিয়ে বেশ চিন্তা, সুমাইয়াকে সে কোনো কিছুর বিনিময়ে হারাতে চায় না। ডাক্তার সাহেব ফারহানের মনের অবস্থা বুঝতে পেরে ফারহানকে ভরসা দিয়েছেন যেন ফারহান শক্ত থাকে। ফারহান ডক্টরের কেবিনে বেরিয়ে ঠিক করে সুমাইয়ের কেবিনের দিকে এগোয়। উদ্দেশ্য প্রেয়সীকে মন ভরে দেখার বাসনা। ফারহান কেবিনে ঢুকেই দেখতে পায় সুমাইয়ার বিছানার কাছে একজন মেয়ে দাঁড়িয়ে আছে। পিছনে ঘুরে থাকায় বিদায় তার চেহারা দেখতে পারে না ফারহান। কে আপনি? মেয়েটি হুট করে ফারহানের ডাক শুনে হকচকিয়ে যায়। মাথায় কাপড় টেনে দ্রুত সামনে গিয়ে ফারহানকে এক প্রকার ধাক্কা দিয়ে দৌড়ে বেরিয়ে যায়। ফারহান বাইরে বেরিয়ে চিৎকার করে সিকিউরিটিকে ডাক দেয় মেয়েটিকে ধরার জন্য, কিন্তু তারা ব্যর্থ হয়। ফারহান পিছনে ঘুরে দেখতে পায় সুমাইয়ার পিছনের পাশে ছুরিখানা পড়ে আছে। ছুরিকাটা দেখে ফারহানের বুঝতে আর বাকি থাকে না সুমাইয়াকে কেউ মেরে ফেলার উদ্দেশ্যে হসপিটালে এসেছিল। রিমি এবং ঈশা পাশাপাশি বসে আছে। ঈশা রিমিকে এবং তার বন্ধুত্বের গল্প শোনাচ্ছে। যদিও রিমি তার শুনতে মোটেও আগ্রহী নয়, তবুও তাকে শুনতে হচ্ছে। ঈশার ভাষ্যমতে অয়ন শুধুমাত্র ঈশার সাথেই মিশত, কথা বলতো। অয়নের মতো রুট ছেলে সকলের থেকে দূরত্ব বজায় চললেও ঈশার সাথে তার ভালো বন্ধুত্ব ছিল। সকলে তো তাদের এত ঘনিষ্ঠ বন্ধুত্ব দেখে ভাবত তারা বোধহয় প্রেমের সম্পর্কে ছিল। রিমি ঈশার কথা শ্রবণ করছে এবং রাগে তরতর করে ফুঁসছে। মনে হচ্ছে একটু হলেই মেরে ফেলবে। ঈশা রিমির আরেকটু কাছে গিয়ে ফিস ফিস সুরে বলল, জানো, একদিন আমাদের মেডিকেলে বড় একটা অনুষ্ঠান হয়েছিল। সেখানে আমি এবং অয়ন কাপল ডান্স দিয়েছিলাম। আমি একটা সাদা গাউন পরেছিলাম এবং অয়ন একটা সাদা ব্লেজার। ইস, কত কিউট লাগছিল অয়নকে। অ্যান্ড জানো, অয়নের হাত ছিল আমার কোমরে। জাস্ট ইমেজিন রিমি, কত কিউট লাগছিল আমাদের। ঈশার কথা শুনে রিমি এক প্রকার ঘুরে চলে যায়। সামনে বেশি ওঠে অয়ন এবং ঈশার সে নাচের মুহূর্ত। ঈশা অয়নের কাঁধে হাত রেখেছে এবং অয়ন হাত ঈশার কোমরে। ব্যাস, রিমিকে নিজেকে নিয়ন্ত্রণ করতেই পারে না। দ্রুত উঠে ঈশা থেকে কটমট দৃষ্টিতে তাকিয়ে থাকে। রিমি সে ভয়ঙ্কর দৃষ্টির দিকে ঈশা চটজলদি দাঁড়িয়ে রিমির আগে ফুঁসতে ফুঁসতে বলে, শাক শুননি, আমার বরের কাঁধে হাত রেখে নাচা, তাই না? আবার সেই গল্প আমাকে শোনাচ্ছিস? তোকে তো আমি। কথাটি বলেই রিমি ফুলদানিটি হাতে নিয়ে ঈশার পিছনে দৌড় লাগায়। ঈশা মাগো বাঁচাও বলে চেঁচাতে চেঁচাতে রিমির থেকে বাঁচাতে দৌড়াতে থাকে। রুজা চৌধুরী কেবলমাত্র ড্রয়িং রুমে ঢুকেছিল। রিমিকে ফুলদানি নিয়ে এগোতে দেখে তিনি নিজেও ভয় পেয়ে ঈশার সাথে দৌড়াতে থাকে। রুজা চৌধুরী গলায় হাত দিয়ে দৌড়াতে দৌড়াতে বললেন, ওই ওজাকে ডাকো, এই মেয়েকে জিনে ধরেছে। রিমিও পিছনে তাড়া করতে করতে বলে, হ্যাঁ হ্যাঁ ডাকো, ওই ঈশা শাকচুন্নির মাথা থেকে আমার জামাইয়ের ভূত তাড়াতে হবে। অয়ন এবং রুহানা চৌধুরী সদর দরজা দিয়ে কেবল ঢুকছিলেন। বাড়ির এই অবস্থা দেখে তারা হতবাক হয়ে যায়। রুজা চৌধুরী দৌড়াতে দৌড়াতে পিছনে পড়ে যায়। লেগেছে আগুন। তো ভিউয়ার্স, গল্পটির নাম তুমিময় নেশায় আসক্ত। লিখেছেন জান্নাতুল ফেরদৌসী রিমি। এটা গল্পের পঞ্চম অংশ। পরবর্তী অংশ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।